Dear participants, Assalamu alaikum. ওয়ালাইকুম সালাম স্যার। স্যার আপনারা সবাই ভালো? ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আপনি ভালো আছেন? ওকে ফাইন, আই এম ফাইন। আপনারা আমার কাছে আর নাই। ওকে স্যার, তো আমরা শুরু করছি আমাদের ফর্মাল নাও কন্টিনিউ। ওকে, today we will go with our lecture 3. Okay sir? Yes sir. Lecture 3, but maybe we have left something about our lecture 2. Is it not? lecture 2 Yes, sir. হ্যাঁ lecture Yes, 2 sir. yes sir, শেষে মনে একটু ছিল, আমরা ওখানে যাই, তাহলে lecture 2 থেকে আবার একটু আসছি, যে আমরা আসছি একটু স্যার। If I don't forget, maybe we have stopped our lecture in our previous class. Maybe here. Yes sir. Okay sir. তো এখানে কারো কোনো প্রশ্ন ছিল কিনা? ওদিনকে আমরা মনে হয় একটু শেষের দিকে হয় কি, যখন আমরা একদম শেষে চলে যাই তখন একটু ব্যস্ত কথা বলি বা আমি বুঝাতে আমার সমস্যা হয়। তো এইখানে জানি কারো কোনো প্রশ্ন ছিল কিনা, কারো কোনো প্রশ্ন ছিল কিনা স্যারেরা? যে আমরা ইনিশিয়াল ডেপ্রিসিয়েশনটা আমরা যে ৫,০০০ ধরেছিলাম, এখানে একটা ব্যাখ্যা ছিল আর কিছুই না। ইনিশিয়ালি বলা ছিল এটা 100% তাকে রিকভারি করতে হবে ডেপ্রিসিয়েশন বাবদ, যে কারণে আমরা ৫,০০০ দিয়ে কিনেছিলাম, আমরা ৫,০০০ শো করেছিলাম। ঠিক আছে স্যাররা, ৫,০০০ 100%। ওকে, তো আমরা এখানে শেষ করেছিলাম, আমরা একটু আগাচ্ছি, এবার দেখি এই টার্মগুলো পরিচিত কিনা। সেট অফ লসেস এন্ড ক্যারি ফরওয়ার্ড লসেস, এই নামটা কি শুনেছেন কখনো? আমরা যারা বাংলায় শিখেছি, আমার মনে হয় আন্ডার সেকশন 36 and 7 লোকসান পূরণ এবং জেট টানা, যারা ট্যাক্স পড়ে আসছেন, হ্যালো শুনছেন আমার কথাটা আপনারা? আচ্ছা, আমরা বলে দেই। নর্মালি সেট অফ মিনস অ্যাডজাস্টমেন্ট, টু ডু অ্যাডজাস্টমেন্ট। আমরা জানি যে উই হ্যাভ মেনি সোর্সেস, নর্মালি আমরা দেয়ার আর 7 হেড অফ ইনকাম আমরা দেখেছি নাকি, 7টা খাত বলেছি না আমরা? ওকে, তো এরকম যদি হয় আপনি একটা খাতে লোকসান করলেন, আপনি চাইলে আপনি আরেকটা খাতের লাভ দিয়ে লোকসানটাকে সমন্বয় করতে পারবেন উইথ সাম প্রভিশন। মানে আপনি চাইলে যে কোনো ইনকামে পারবেন না। সেট অফ লস নর্মালি ইট ইজ ডিজাইনড ফর আওয়ার বিজনেস লসেস। নর্মালি এটা কোম্পানির ক্ষেত্রে প্রযোজ্য হয়, এটা ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য আমরা করি না। কারণ আমরা প্রথম আলোচনায় বলেছিলাম যে আমাদের এই দি চ্যাপ্টার নর্মালি ইনভলভ উইথ আওয়ার এমপ্লয়ি ট্যাক্সেশন অ্যান্ড অলসো ফর কোম্পানি ট্যাক্সেশন। তো যেহেতু আমরা কিছুক্ষণ পরে বা পরের লেকচারে কোম্পানি ট্যাক্সে চলে যাব, সেখানে এই শব্দটা আসবে। সেট অফ লসেস সহজ বাংলা হলো লোকসান পূরণ করা। তো উইথ সাম লিগ্যাল প্রভিশন and a company can adjust loss of any kind of income with any kind of loss can be set off or can be adjusted with other income. কিছু প্রভিশন রাখা হয়েছে যে এক কোম্পানি কি করতে পারে, একটা খাতের আয় লোকসান হলে সেই লোকসানটাকে অন্য খাতের আয় দিয়ে পূরণ করতে পারবে। এক্ষেত্রে বিধানটা আছে 36 এবং 7। আপনার কাছে বাসায় যদি ইনকাম ট্যাক্স বই থাকে আপনি দেখবেন 36 এবং 37 ধারাতে গিয়ে এই ধরনের কথাবার্তা বলা আছে। ওকে, ক্যারি ফরওয়ার্ড, দ্যাট ইজ টু ক্যারি ফর নেক্সট পিরিয়ড। ইফ ইট ইজ নট পসিবল টু অ্যাডজাস্ট অল লসেস, then you may carry forward of these losses.
যদি এমন হয় আপনি এবছর ওই লসটা পূরণ করতে পারেননি, সেক্ষেত্রেও কিছু লিগ্যাল ব্যারিয়ার বা লিগ্যাল প্রভিশন আছে। আপনি চাইলে ওই ইনকামটাকে পরবর্তী বছরের ওই লসটাকে পরবর্তী বছরের ইনকাম থেকেও আপনি পূরণ করতে পারবেন। এটাকে আমরা বলছি হলো ক্যারি ফরওয়ার্ড। এবং এক্ষেত্রে বিধানটা অঙ্কে বলে দিতে পারে, অথবা আমরা যখন অঙ্ক করব এটা আমাকে মুখস্থ রাখতে হবে। এটার জন্য আপনি ইন ইউর টেক্সট, দ্যাট ইজ বিজনেস ট্যাক্সেশন অর ইনকাম ট্যাক্স ইন বাংলাদেশ, ইউ শুড গো উইথ সেকশন 36, 37, 38, 36, 37 এবং 38 ধারায়, আমি যদি ভুল না করি, সেট অফ লসেস এবং ক্যারি ফরওয়ার্ড এইটার বিধানগুলো বলা আছে। যদিও বিধানগুলো আমার পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, শুধু অঙ্কের জন্য লাগতে পারে। এবং আমরা একটা সিম্পল উদাহরণ রেখেছি, একটু পরেই একটু দেখুন, ক্লিয়ার হবে আশা করি। একটু দেখুন, শুধু আপনাকে এটা হাতে করতে হবে না, জাস্ট বোঝার জন্য একটু দেখি আমরা। For the assessment year 2018-19, Mr. Rohim has the following result: losses in business. সে বিজনেস খাতে লস করেছে 2 লাখ টাকা, and he has many other incomes: agriculture income, capital gain, loss in a speculative business. আচ্ছা, এই নামটা শুনেছেন কিনা আপনারা? এই শব্দের সঙ্গে পরিচিত না? স্পেকুলেটিভ, জি স্যার। ফটকা কারবার যেটা বলি আমরা, ফটকা কারবার। এটা আমরা নাম না বলি, কারণ এটা একটু সেন্সিটিভ বিষয়। তো যখনই আপনি সরাসরি নাম বলবেন, কেউ কেউ এটাকে আপত্তি তুলতে পারে, কেন করবে আমি জানি না। তবে স্পেকুলেটিভ বিজনেসে এটা হলো যে এখানকার যে প্রোডাক্টের দামগুলো হঠাৎ ওঠানামা হয়, এই ধরনের কারবারকে আমরা বলি হলো স্পেকুলেটিভ বিজনেস, নাকি? আমি যদি ভুল না করি। ওকে, থ্যাংক ইউ। প্রপার্টি ইনকাম, ইনকাম ফ্রম আদার সোর্সেস। তাহলে এখানে কিন্তু আমরা লস করে বসে আছি। দেখেন, এখন অঙ্কে একটা প্রশ্ন হচ্ছে, হোয়াট উড বি দ্য অর্ডার setting of the losses as shown above with the net income under various heads? আপনার বিভিন্ন হেড থেকে আপনারা কি করে এইটাকে, আমি এই লসটাকে অ্যাডজাস্ট করতে পারি। ঠিক আছে, একটু হাতে কলম না নিলেও চলবে, কারণ এটা নিয়ে আমরা চাই না হাতে করুন, শুধু জানার জন্য বলছি। এবং বিধানগুলো এখানে আমি জেনে যাব, আমরা লিখেও দিয়েছি। দেখুন, মিস্টার রহিম অ্যাসেসমেন্ট ইয়ার লিখলাম, ইনকাম ইয়ার। আমরা গতদিন এই কথা বলার চেষ্টা করেছি যে ইনকাম ইয়ার ইজ দ্য প্রায়র ইয়ার অফ assessment year, and also vice versa, assessment year will be the succeeding year of our income year. আচ্ছা, লস ইন বিজনেস দেখেন 2 লাখ টাকা আমি লিখেছি। লেস টু বি সেট অফ, কতটা আপনি সমন্বয় করতে পারবেন? এগ্রিকালচার ইনকাম এন্ড ইনকাম ফ্রম আদার সোর্সেস। এখন আপনি বলবেন স্যার বাকি ইনকাম কেন করা যাবে না? আমি নিয়মগুলো লিখে দিয়েছি, একটু দেখেন, আমি বুঝাই দিই। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, এখানে ক্লিয়ার নিয়মে বলা আছে যে ক্যাপিটাল গেইন থেকে যদি কোনো লস থাকে, এই লসটা ওই ক্যাপিটাল গেইন থেকে মেটাতে হবে। ইনকাম অফ দ্য সেম হেড, ক্যাপিটাল গেইন আর লসের ব্যাপারে নিয়মে বলা আছে। আমি আবারও বলছি, আপনি যদি ইউ শুড গো থ্রু আওয়ার টেক্সট উইথ দ্য সেকশন 36, 7, 8, আপনি সেখানে দেখবেন ক্লিয়ার বলা আছে ক্যাপিটাল গেইনের লাভ লসটা অ্যাডজাস্টমেন্ট হবে হলো সংশ্লিষ্ট ওই একই খাতের অন্য ইনকাম থেকে। তার মানে আপনার ক্যাপিটাল গেইন, ধরেন আপনার ক্যাপিটাল অ্যাসেট এ থেকে আমি গেইন পেয়েছি, এবং ক্যাপিটাল গেইনটা কি জিনিস আমরা একটু পরে যাচ্ছি। অ্যাসেট বি থেকে আমি গেইন পেয়েছি, ওই গেইন এবং লসকে অ্যাডজাস্ট করা যাবে, কিন্তু আপনি ক্যাপিটাল গেইনটাকে বা ক্যাপিটাল লসটাকে অন্য কোনো খাতের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারবেন না। ওকে, লস ইন স্পেকুলেটিভ বিজনেস, এখানেও একই কথা বলা আছে। ফটকা কারবারের লস, ফটকা কারবারের লাভ বা লসটাকে অ্যাডজাস্ট করার সুযোগ আপনাকে দেওয়া হয়নি ইনকাম ট্যাক্স প্রভিশনে। ঠিক আছে, এন্ড ফাইনালি যেটা লিখে আমি পয়েন্টগুলো লিখে দিয়েছি যে বিজনেস লস ক্যান নট বি সেট অফ ফ্রম প্রপার্টি ইনকাম। প্রপার্টি ইনকাম থেকে বিজনেস লসটাকে অ্যাডজাস্ট করা যাবে না, যে কারণে মাত্র আমরা 2টা ইনকামকে নিতে পেরেছি। একটা হলো এগ্রিকালচারাল ইনকাম, আর একটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। আমি মনে হয় বুঝাতে পেরেছি যে আপনি চাইলেই যে কোনো ইনকামের সঙ্গে তার লসটাকে অ্যাডজাস্ট করতে পারবেন না। এই লস অ্যাডজাস্ট করার বিধান হয় আপনাকে অঙ্কে বলে দিবে, অথবা আমাদের প্রচলিত নিয়ম বললে ইন আওয়ার বাংলাদেশি কনটেক্সট। আপনাকে আপাতত আমরা বাংলাদেশি কনটেক্সটে আমি এই অঙ্কটা রেখেছি। ক্যাপিটাল গেইন বলুন আমি শুনছি। ক্যাপিটাল গেইনে কি 40,000 টাকা পর্যন্ত আমরা সেট আপ করতে পারবো? 40,000 না, এখানে পারা যাবে না। অন্য হেড থেকে যখন আসবে ক্যাপিটাল গেইন অন্য হেড থাকবে। তার মানে আপনি সর্বোচ্চ কত টাকা? হ্যাঁ, সর্বোচ্চ কথা বলা হয়নি, এটা আবার বছর আছে। এভাবে আপনি যতদূর পর্যন্ত করতে না পারবেন, আমি যদি ভুল না করি আপ টু 6 ইয়ার্স, প্রথম বছরে কিছু করবেন, দ্বিতীয় বছরে, এইভাবে 6 বছর পর্যন্ত করার পর ওটাকে ফরফিট করতে হবে।
ঠিক আছে স্যার, জি, এটা thank আপনি you. ওই বইটা জি, thank বইটা একটু গেলে পাবেন আশা করি। ওকে, এটা আপনাকে করতে হবে না, জি, যা জানার জি, জন্য thank একটু you. ধারণা রেখে দিলাম আপনার, কারণ বই খুললে এসব পেয়ে যাবেন আপনার সামনে। Thank you. Yes, thank you, sir. This one has been taken from our CMAR text, যেটা আপনি আজকেই পেয়ে যাবেন এখানে। হয়তো আর রেজেন্ট সাইফুল ইসলাম, আপনি কিছু বলতে চান মনে হয়? স্যার আমরা কি ক্যারি ফরওয়ার্ডটাও 7 বছর করতে পারবো? ওটা স্যার, ওরা ক্যারি ফরওয়ার্ড সম্ভবত হলো 6 বছর, আমি পুরো দু একটা আইটেম বাদে, মানে আমি বলছি দেয়ার আর সাম লিগ্যাল ফ্রেমস। আপনাকে আমি হয়তো এখানে যেটা বলছি, তবে আমি যতদূর জানি 6 বছর পর্যন্ত সবটাই প্রায় যায়, কিছু তার বেশিও যেতে পারে। এটা আপনি বই দেখে নিন, ঠিক আছে স্যার? আমি একটু সরি করছি, কারণ অতগুলো নিয়ম কানুন তো সবসময় মনে রাখা যায় না, একটু বইতে দেখে নিন। হ্যাঁ, ওকে, এইটা একটু খেয়াল করলে ক্লিয়ার হবে, এটা আমাদের বলা আছে ক্লিয়ার, একটু পড়ুন। This one has been taken from your text. In a country, a trading losses in any firm and it's set off against profits, যা যা লেখা আছে দেখা যাচ্ছে এখান থেকে স্যাররা, প্রফিট ইন দ্য প্রিভিয়াস ইয়ার্স। এখানে দেখেন এই বিধানটা, এটা আমাদের দেশে হয় না, প্রিভিয়াস ইয়ার থেকে সেট অফ হয় না, এটা ইউকেতে হয়, যে কারণে তারা বলছে আপনি চাইলে আপনার লসটাকে আগের বছর থেকেও কাভার করতে পারবেন। দেখছেন কথাটা, একটু খেয়াল করেন, বিধানটা বলে দিয়েছে। যখন এটা বলে দিবে তখন আমি আর বাংলাদেশি নিয়ম খুঁজবো না, এই অঙ্কের জন্য ক্লিয়ার বলেছে আপনি সেট আপ করতে পারবেন against profits in the previous years and any unrelieved losses can be carried forward to set against profits in future years. চাইলে আপনি আগের বছর থেকেও করতে পারেন, যদি আপনার কোনো লস থাকে then you will carry this for next years. Loser Limited had the following taxable profit and losses in what 1 to 4. আমাদের সামনে 4টা আইটেম দেওয়া, দেখেন। ইয়ার 1 এ আমি লাভ করেছি কত? 20,000। ওকে, একটু খেয়াল করবেন, ট্রেডিং প্রফিট আর লস। নাম্বার 2, সেকেন্ড ইয়ারে 45,000, থার্ড ইয়ারে 19,000 টাকা লাভ করেছি, ফোর্থ ইয়ারে 25,000। হোয়াট আর লুজার লিমিটেড ট্যাক্সেবল প্রফিট ইন ইচ ইয়ার, প্রত্যেক বছরে সে কত টাকার পরে ট্যাক্স দিবে? If we do not consider any set off or for carry forward, then it is an easy answer. At first year, tax will be calculated based on this 20,000. যদি আমার এই অঙ্কে ক্যারি ফরওয়ার্ড সেটআপের কোনো প্রশ্ন না থাকতো, আমি একবারেই বলতাম যে স্যার আমি ইনকাম করেছি 20,000 টাকা, আমি এইটা পরে ট্যাক্স দিব। কিন্তু যখনই আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে, এখন আপনি ভাবুন কোন ইয়ারে কত টাকার পরে আমি ট্যাক্স দিব। আসুন একটু করে, ইয়ার 1 এ আমি কত লাভ করেছি? 20,000। ওকে, সেকেন্ড ইয়ারে লস করেছি কত? 45,000। এখন আমাদের একটা শর্ত ছিল, আমি কোনো লস হলে অতীতের বা আগের বছরের লাভ থেকে পূরণ করতে পারবো। ওকে, জি স্যার। একটু আসুন, তাহলে 45,000 টাকা লস করেছি, তাহলে প্রথম বছরে কিন্তু দেখেন, প্রথম বছরে আমি ওই 20,000 টাকা কার সঙ্গে সেট অফ করিয়ে দিব? সেকেন্ড ইয়ারের সাথে, নাকি? জি স্যার। যে কারণে আমরা দেখেন ইয়ার 1 এ আমি টোটাল 20,000 থেকে 20,000 টাকা মাইনাস করে দিয়েছি। কেন? কারণ আমি ওকে ফাইন, বলেন স্যার। আমরা কি প্রথম বছরের ট্যাক্সটা আগে দিয়ে দিছি না? আগেই তো মনে হয় প্রথম বছরের ট্যাক্সটা দিয়ে দিছি, তাহলে আমরা নেক্সট পরের বছর সেকেন্ড ইয়ারের ট্যাক্সটা কেমনে ফার্স্ট ইয়ারের সাথে অ্যাডজাস্ট করব? ও আচ্ছা আচ্ছা, আসলে অ্যাডজাস্ট করব ঠিকই, টাকা পয়সা দিয়ে আমি আমার প্রতিষ্ঠানকে বলবো যে ভাই আপনি বলেছিলেন গতবার লাভ থেকে মিটাবেন, দেন দি অথরিটি উইল রিফান্ড ইওর অ্যামাউন্ট। ক্লিয়ার? ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে 20,000 মাইনাস 20,000, তার মানে প্রথম বছরের জন্য এটা আসলে ট্যাক্সেবল কোনো ইনকাম থাকছে না। ওকে, তাহলে এখান থেকে আর কত ব্যালেন্স আছে বলেন তো? দ্বিতীয় বছরের লস এখন কত থাকলো? 25,000। থ্যাংক ইউ স্যার। দ্বিতীয় বছরে লস হয়েছে, ফলে ট্যাক্সেবল ইনকাম হওয়ার কোনো সুযোগ নেই, আমরা এখানে গ্যাপ রেখেছি। ঠিক আছে স্যার? ওকে, থার্ড ইয়ারে কত লাভ করেছি? 19,000 টাকা। আমার তো এখনো হাতে লস ছিল, আমাকে তো বলা আছে আপনি ক্যারি ফরওয়ার্ড করে যাবেন লস গুলো। দেখেন, ক্যারি ফরওয়ার্ড টু সেট এগেইনস্ট দ্য প্রফিটস ইন ফিউচার ইয়ার্স। আপনি যতক্ষণ পর্যন্ত লস কে রিলিভ না করবেন, অর্থাৎ মিলাতে না পারবেন, আপনি টানতেই থাকুন। হ্যাঁ, তাহলে 19,000 যদি আপনি মিটিয়ে ফেলেন, তার মানে থার্ড ইয়ারেও কিন্তু আপনার কোনো ট্রেডিং প্রফিট থাকছে না। খেয়াল করছেন? ওকে, আচ্ছা, এখানে 25 ছিল লস, 19 লাভ কভার করেছি, এখনো কত লস আছে? এখনো 6,000 টাকা। ফোর্থ ইয়ারে কত লাভ করেছেন? 25। তাহলে আপনার 6,000 বাদ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে এখনো, তাহলে আপনার কত টাকার পর ট্যাক্স দিবেন? 19,000। এই সে 19,000।
তার মানে ফাইনালি আমরা দেখতে পেলাম ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারে কোম্পানি ট্যাক্স বা ওই ব্যক্তির কোনো ট্যাক্সেবল ইনকাম থাকছে না, সে শুধু ফোর্থ ইয়ারে গিয়ে ট্যাক্স দিবে। ঠিক আছে স্যার? দিস ইজ দ্য কনসেপ্ট অফ ক্যারি সেট অফ অ্যান্ড ক্যারি ফরওয়ার্ড। সহজ বাংলা হলো সেট অফ, দ্যাট মিনস অ্যাডজাস্টমেন্ট, আপনি অ্যাডজাস্ট করবেন, সমন্বয় করবেন। ক্যারি ফরওয়ার্ড টু টেক ফর নেক্সট পিরিয়ড। ওকে স্যার? তো শীটটা পেয়ে যাবেন, পরের দিন ইনশাআল্লাহ দেখে নিন, আপনি শীট পেয়ে যাবেন। যারা পাননি আবার 6 বছরের বেশি করা যায়? করা হবে। হ্যাঁ, আমাদের জন্য 6 বছর পর্যন্ত হবে, আমাদের বাংলাদেশি কন্টেক্সট বলছি, কিন্তু এদের ভাষায় কিন্তু তা মনে হচ্ছে না। এরা বলছে ক্যান বি ক্যারিড ফরওয়ার্ড টু সেট এগেইনস্ট ফিউচার প্রফিটস ইন ফিউচার ইয়ার্স। তার মানে আপনি যতদিন পর্যন্ত ক্যারি নিতে পারবেন নিতেই থাকুন, যতদিন পর্যন্ত লস অ্যাডজাস্টেড না হবে ততদিনই করতে হবে। জি জি, থ্যাংক ইউ স্যার। তাই মনে হচ্ছে, কিন্তু আমাদের দেশে প্রেক্ষাপটে এটা মিলবে না। এটা আপনি ওই নিয়মে পড়লে দেখবেন আমার কথাটা মিলে যাবে। ওইখানে বিধান প্রত্যেকটা দিনে বলা আছে, ক্যাপিটাল গেইনে কত, এরপরে স্পেকুলেটিভ কি আছে, এগ্রিকালচার ইনকাম কিভাবে সেট আপ হবে, সব বলা আছে। ওকে স্যার? স্যার এগুলো কি আমাদেরকে পরবর্তীতে দেওয়া হবে? এটা আমরা তো দিয়ে দিচ্ছি তো। আমি আমি মনে সরি করছি কারো কারোর জন্য, আমি 1 2 পাঠিয়ে দিয়েছি মনে হয়, স্যারেরা পেয়েছেন নিশ্চয়ই। জি স্যার, পেয়েছি স্যার। ওকে, থ্যাংক ইউ। এটাও পেয়ে যাবেন। আর যারা আগেগুলো পাননি, নতুন 2-1টা ইমেল দেখলাম, তারা আগামীকালকে 3টাই পেয়ে যাবেন। ঠিক আছে না? স্যার হ্যাঁ বলেন স্যার। আমার জয়েন হতে একটু দেরি হয়েছে স্যার, অঙ্কটা একটু কি সামারি করে দেওয়া যায়? স্যার আমরা আসলে আবার করবার এই অঙ্ক দেখি পাই কিনা সামনে। আমার লক্ষ্মী স্যার, মানে আমরা শেষ করতে পারি না, এমনি আমরা মাগরিবে কয়েক মিনিট আটকে যাই। ঠিক আছে স্যার? অসুবিধা নেই, পরে তাহলে একটু পেয়ে ইনশাআল্লাহ পরে বলবো, সময় দিবেন, ইনশাআল্লাহ হবে। নেক্সট উই আর গোইং ফর আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন স্যার। স্যার এই 19,000 যেটা আসলো, এটা তো স্যার অ্যাকচুয়ালি আমার 5th ইয়ারে গিয়ে এটার উপর আমার ট্যাক্সেবল হ্যাঁ সেটা হবে, ঠিক আছে। ট্যাক্সেবল প্রফিট হিসাব করছি আমি, ট্যাক্স কখন পে করবো এটা এখানকার প্রশ্ন না। এখানে প্রশ্ন ছিল হোয়াট উইল বি ট্যাক্সেবল প্রফিট ফর সেভারাল ইয়ার্স। ওকে স্যার? জি ঠিক আছে। এন্ড নাও দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার প্রিভিয়াস লেকচারস। ওই যে আমরা একটু পিছনে পড়ে যাই বলে একটু সময় নিলাম আবার। জি স্যার এটা কি ইনকাম ফ্রম বিজনেস? দিস ইজ ইনকাম ফ্রম বিজনেস। ইয়েস স্যার এর আগের দিন আমরা একটা ম্যাথ করছিলাম ট্রেডিং প্রফিটে, ওইটা কি স্যার ইনকাম ফ্রম বিজনেস ছিল? হ্যাঁ, ওটা এরপরে যাবো। ওটা আমরা চেষ্টা করেছিলাম, আমরা মনে হয় শুরুতে বলেছিলাম আমাদের মূল আলোচনাটা মূলত হলো কোম্পানি নিয়ে। তারপরে আমাদের এই টেক্সটে দেখা যাচ্ছে কিছু এমপ্লয়ি ট্যাক্সেশন আছে, এবং এই আমি যদি ভুল না করি গতবারও একটা অঙ্ক পরীক্ষা দেওয়া হয়েছিল। এটা শুধু জাস্ট জেনে রাখার জন্যই। আমাদের আবারও বলি, ট্যাক্সের অঙ্কগুলো খুব বড় দেয়া হয় না বা হবে না, জাস্ট কনসেপ্টটা জানলাম, যদি হলে গিয়ে দেখি আমাদের মতো করে অঙ্ক পেয়ে গেছি একটু নামাতে চেষ্টা করব। ঠিক আছে স্যারেরা? তবে আমার মনে হয় এটা আপনার জন্য হেল্পফুল হবে। R2 যখন আপনি পড়বেন দেখবেন আর একটু ভালো লাগবে। ওকে স্যার? ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। তো মানে দিস থ্যাংক ইউ ফর ফর দিস স্লাইড, নট ফর দ্য সেকেন্ড অর থার্ড ওয়ান। ওকে স্যার, আমরা একটু যাচ্ছি। এটা গতকালকে থ্যাংক ইউ স্যার। এটা গতকালকে থ্যাংক ইউ স্যার। আমরা আবার একটু যাই এবার। Okay, and that was our review class. আপনি এভাবে ভাবুন, ওটা ছিল আমাদের রিভিউ। ওকে স্যার? রিভিউটা। Now we are going with our lecture 3. ওকে স্যার, ফর্মাল আলোচনা শেষ হয়ে গেছে আমাদের। আমরা আসলে সময় কম পাই, একটু ব্যস্ত যাব। স্যারেরা একটু আমার সঙ্গে চলতে থাকুন। Normally, this is our formal presentation for companies direct tax payable calculation. আমরা আজকে আলোচনা মাঝখানে হয়তো কোম্পানির কথা একটু বলেও ফেলেছি, কিন্তু এই লেকচারটা আমরা তৈরি করেছিলাম শুধু কোম্পানির জন্য। এবং কোম্পানির ক্ষেত্রে আমরা দুটো জিনিস মাথায় রাখবো। এখানে যেটা মাথায় রাখতে হয় সেটা হলো, ইন কেস অফ কোম্পানি নর্মালি দিস টু টাইপ অফ ইনকাম উইল বি taxable. Number 1, trading profit and capital gain tax, or normally capital tax, যেটাকে আমরা মূলধনী লাভ বলে থাকি। ফলে আমাদের আলোচনায় আমরা দেখবো আমাদের এই দুইটা টার্ম নিয়ে বেশি কথা বলবো। One is trading profit and another one capital tax or capital gain. ওকে স্যার? ট্রেডিং প্রফিট মানে গতকালকে আমরা একটু বলার চেষ্টা করেছিলাম, একটু আগে আমার পার্টিসিপেন্ট মনে শেয়ার করলেন। ট্রেডিং প্রফিট আমরা বলার চেষ্টা করেছি নর্মালি প্রফিট ফ্রম আওয়ার অপারেশন, very simple sense, profit from our operation. And capital tax or capital gain tax কিসে হয়, যারা আমরা একটু করে আসছি। In case of any capital gain, যদি capital gain কোথায় হয়, normally sale of your capital asset,
ওকে, তাই না? আপনি কোনো অ্যাসেট যদি কেনা বেচা করেন ব্যবসার মধ্যে, সেখানে তৈরি হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স। ওকে, and a special definition for capital loss একটু পরে দেখুন তো আমরা কি চেষ্টা করেছি বলার। Normally, when decrease in your value of any capital asset, what are the capital assets? Normally, our investment or real estate. Okay. তার মানে ভ্যালু যখন কমে যায়, এই কমটাকে আমরা বলি ক্যাপিটাল লস। যখন বাজারে বিক্রি করি, এটা মানে আমরা অ্যাকাউন্টিং করতে, মানে দ্যাট ইজ প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং করতে দিয়ে কিছু অঙ্ক পেয়েছি মনে হয় আমরা, যে দেখা যাচ্ছে একটা মেশিনের সেল ভ্যালু ছিল, সরি রিটার্ন ডাউন ভ্যালু 50,000, সেল ভ্যালু 40,000, আমরা একটা লস পড়ে যায় না এখানে? হ্যালো, যখন আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করেছেন কোথাও আপনারা স্যারেরা? জি স্যার, এখানে তো হ্যাঁ, এখানে যদি কোনো একটা পণ্যের মূল্য, কোনো একটা অ্যাসেটের মূল্য যদি আমরা কম দামে সেল করি, মানে হ্যাঁ, যখন সেল করি, দ্য ডিফারেন্স বিটুইন, দ্যাট ইজ লেস অ্যামাউন্ট বিটুইন আওয়ার সেল ভ্যালু এন্ড আওয়ার রিটার্ন ডাউন ভ্যালু, তাই না স্যার? যে রিটার্ন ডাউন ভ্যালু এবং সেল, যদি আমার সেল ভ্যালুটার ডিফারেন্সটা যদি আমার বিপক্ষে যায়, দেন ক্যাপিটাল লস। ভাইস ভার্সা, যদি বেশি হয় দেন ইট উইল বি ক্যাপিটাল গেইন, নাকি স্যার? ক্যাপিটাল গেইন হলে আপনি কি করতে পারেন? দেন উই হ্যাভ টু পে ট্যাক্স, এন্ড ক্যাপিটাল লস হলে দেন উই উইল গেট ট্যাক্স রিফান্ড। ক্যাপিটাল গেইনে আমরা আসলে ট্যাক্স দিয়ে থাকি সরকারকে, আর ক্যাপিটাল লস হলে কিন্তু আসলে আমরা কি করি বলেন তো? ওখান থেকে ট্যাক্স গেইন পাই। যখন আপনি ক্যাপিটাল বাজেট করেছেন, মনে পড়ে কিনা, যদি কোনো ইয়ারে সিএফ এটি ক্যালকুলেশনের সময় যদি এনপিএটি মাইনাসে যায়, তখন ট্যাক্স বের করে যোগ করে নিয়েছেন না? যদি একটু মাথায় রেখে চিন্তা করেন, ক্যাপিটাল বাজেট কি মনে আছে স্যাররা? আমি প্রথম দিন বলেছিলাম কিছু টার্ম আসবে মাঝে মাঝে, আপনাদের আমার সঙ্গে শেয়ার করতে হবে। ক্যাপিটাল বাজেট, এনিওয়ান প্লিজ? মনে নেই স্যার। আল্লাহ, মনে নাই? হ্যাঁ, a long term investment decision. Okay, thank you sir, no problem. A long term investment decision. আরে আপনার তো মনে রাখার দরকার নেই, আমাকে রাখতে হবে, আমি পড়াই তো। আমি যদি না পারি আপনি বলবেন না যে স্যার পাচ্ছেন না। নরমালি a long term investment decision is capital budget. আমাকেও তো জেনে পাস করতে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ। তাহলে আপনি কি করছেন সেই ক্ষেত্রে দেখবেন, যারা করে এসছেন একটু মনে থাকার কথা, কোন ইয়ারে যখন আমরা সিএফএটি বের করেছি, এনপিএটি যদি লস হয়, ওখানে দেখা যায় ট্যাক্সটা বের করে যোগ করে দিয়েছি। এর কারণটা ছিল লস হওয়া মানে আমি ক্যাপিটাল রিফান্ড হয়, তখন ক্যাপিটালটা তখন ট্যাক্সটা আমার গেইন হয়ে যায়। ঠিক আছে স্যার? যাই হোক, আমরা একটু আসছি, এই অঙ্কে আসবো একটু পরে। তাহলে আলটিমেট থিমটা দাঁড়ালো হলো ক্যাপিটাল লস নরমালি দ্য লেজার ভ্যালু, অর্থাৎ কম ভ্যালু যেটা হবে তখন লেজার ভ্যালু, যখন হায়ার ভ্যালু হয়ে যায় দেন ইট উইল বি ক্যাপিটাল গেইন। ওকে স্যার? জি। এবং দেখুন, আমরা যদি একটু একটা শক দেখি, শকটাকে আপনি পেয়ে যাবেন, কালকে একটু খেয়াল করে দেখবেন যে কি করে আমরা এই ক্যাপিটাল গেইন বা লস হলে বের করি। এখানে আমি গেইন লিখেছি, যদি মাইনাসে চলে যায় তখন এটা গেইন, ব্র্যাকেট দেওয়া মানে ইট উইল বি লস। একটু দেখুন তো আমরা কি লেখার চেষ্টা করেছি। ইনকাম আন্ডার ক্যাপিটাল গেইন, নরমালি দিস টার্ম ইজ আন্ডার সেকশন 31 and 32 ইনকাম ট্যাক্স আইনে, এটা 31-32 ধারায় আছে আমাদের। সেল প্রসিডস অর ফেয়ার মার্কেট ভ্যালু হুইচএভার ইজ হায়ার। আমরা এখানে কিন্তু বরাবর একটা শব্দ ব্যবহার করেছি যখন আমরা অ্যাকাউন্টিং করেছি। বলেন তো কোনটা ব্যবহার করেছি? সেল প্রসিডস বের করেছি। কিন্তু আমরা ইনকাম ট্যাক্স যখন যাই তখন মাঝে মাঝে তারা কিছু কিন্তু এই শব্দটা ব্যবহার করে। যেমন আপনি যখন যদি যারা অঙ্ক করে আসছেন, গৃহ সম্পত্তি খাতে আয়, বার্ষিক মূল্য শব্দ পেয়েছেন, এটা ইনকাম ট্যাক্স রিলেটেড, কিন্তু আপনি আবার বলেন না স্যার আপনি আলাদা কথা বলছেন। অ্যানুয়াল ভ্যালু কি শিখেছেন ওখানে? বলেন তো একজন একটু। ভাড়া মূল্য অথবা পৌরসভা মূল্য যেটি বড়, নাকি? মনে পড়েছে। দেখেন, ইনকাম ট্যাক্স অথরিটি বলছে সে সবসময় বেশি নিতে চায়। এখন আপনি হয়তো কম দামে বেচছেন, বাজারে কিন্তু ফেয়ার ভ্যালু, হোয়াট ইজ ফেয়ার ভ্যালু? ফেয়ার মার্কেট ভ্যালু, মার্কেট প্রাইস, দ্যাট ইজ হ্যাঁ মার্কেট প্রাইস, আপনি যেটা হওয়া উচিত ছিল, তাই না? হওয়া উচিত, আপনি তো কম বিক্রি করে ফেলেছেন। এই জন্যই বলা হচ্ছে সেল প্রসিডস অর ফেয়ার ভ্যালু হুইচ এভার ইজ হায়ার, যেটা বড় সেইটা আমি এখানে বসাবো। লেস অ্যালাউয়েবল ডিডাকশন, এখন এইটা যখন আমরা বিক্রি করি তখন ইনকাম ট্যাক্স অথরিটি বলছে আপনি এর থেকে কিছু কিছু আইটেম বাদ দিয়ে দিবেন। ইউ আর অ্যালাউয়েবল, কি কি আইটেম বাদ দিবেন দেখেন।
কস্ট অফ অ্যাকুইজিশন, কস্ট অফ অ্যাকুইজিশন ওটা কিনতে আমার ব্যয় হয়েছিল না, আমি তো বেচছি এখন, আমি যখন ইনিশিয়ালি কিনেছিলাম নরমালি আমার কিছু কস্ট ছিল নাকি স্যার? ওকে, কস্ট অফ অ্যাকুইজিশন, এক্সপেন্ডিচার ইনকার্ড অফ ট্রান্সফার, ক্যাপিটাল ইনকার্ড ফর ইমপ্রুভমেন্ট, এই আইটেমগুলো আমরা এই শখ আকারে একটু মুখস্থ রাখবো। এবং আপনি আবারও বলি ইনকাম ট্যাক্সের বইতে ঢুকলে দেখবেন এটা আরো সুন্দর করে বা বেশি করে লেখা আছে। ওকে, দিস ডিফারেন্স ইজ আওয়ার ক্যাপিটাল গেইন অর লস। স্যার স্যার অ্যাকুইজিশন ইনকার্ড টু ট্রান্সফার, এটা কি স্যার যে অ্যাসেটটা অ্যাকুইজিশনের সময় যে ট্রান্সফারের খরচটা সেটা? হ্যাঁ হতে পারে, এটা হতে পারে, অথবা আপনি যার কাছে বিক্রি করছেন যদি বলেন তার বাসায় পৌঁছায় দিয়ে আসবেন, হস্তান্তর জনিত অনেক সময় হয় না, আপনি যখন প্রোডাক্ট কেনেন দেখবেন কন্ট্যাক্ট করেন আপনি যে আপনার পণ্যটা বা আমার অ্যাসেটটাকে ঘরে এসে সেট করে দিয়ে যাবে, ডেলিভারি চার্জ যেভাবে বলেন আপনি, হ্যাঁ ট্রান্সফার, আপনার হস্তান্তরিত যে কিছু হয়তো লিগ্যাল কস্ট থাকতে পারে, হ্যাঁ টোটাল কস্ট তো এটা বলছি আমরা, একটু আলাদা করে দিয়েছি বোঝানোর জন্য। যেমন দেখবেন এটা আমরা আরো পড়বো IAS 16 যখন পড়বো, প্ল্যান্ট এন্ড মেশিনারি কিছু ইউজেবল ফর্মে আনতে গেলে যে খরচগুলো হয় সেটাকেও কিন্তু কস্ট অফ মেশিন বলে ধরা হয়। আমরা যাবো ইনশাল্লাহ সেখানে কোনো একদিন। হ্যাঁ স্যার, এখন আপাতত মেনে নেন এগুলো, হয়তো এত আইটেম পরীক্ষার সময় থাকে না। জি স্যার। স্যার আমরা তো যখন অ্যাকাউন্টিং এ ক্যাপিটাল গেইন বের করি তখন সেল প্রসিড থেকে হ্যাঁ এটা বাদ দিই, বুক ভ্যালুটা বাদ দিই, মানে আমাদের কস্ট অফ অ্যাকুইজিশন লেস হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যে বুক ভ্যালুটা থাকে সেটা বাদ দিই। কিন্তু এখানে তো আপনি কস্ট অফ অ্যাকুইজিশন বলতেছেন, তাহলে ডেপ্রিসিয়েশনের চার্জটা কিভাবে হয় স্যার? ও আচ্ছা, এখন অ্যালাউয়েবল ডিডাকশন করতে গিয়ে আবারও বলেন স্যার, সেল প্রসিড যখন বের করেছেন বা ফেয়ার ভ্যালু অফ, এখানে যখন ফেয়ার ভ্যালু যখন করবেন আপনি তখন একটা ফেয়ার মার্কেট ভ্যালু বের করবেন না? হ্যাঁ স্যার। তো এটা মার্কেট ভ্যালু বের করতে গেলে এখানে কিছু কিভাবে আমরা বের করব? মার্কেট ভ্যালু বা সেল প্রসিড এটা না আমার প্রশ্ন না, ওটা যে কোনো একটা হইলো, ওইখান থেকে যে আমি ডিডাকশন আমরা করব ক্যাপিটাল গেইনের জন্য, সেক্ষেত্রে আমরা তো অ্যাকাউন্টিং এ যেটা করি সেল প্রসিড থেকে আমরা হচ্ছে বুক ভ্যালুটা বাদ দিই, কস্ট অফ অ্যাকুইজিশন লেস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা আছে সেটা হচ্ছে বুক ভ্যালু। ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, তারপরে স্যার সেল প্রসিড থেকে বাদ দেওয়ার পরে যেটা পজিটিভ হইলে আমরা বলি কি ক্যাপিটাল গেইন, যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলি এটা ক্যাপিটাল লস। এখানে কিন্তু একটু আসুন, এবার এখানে আসুন, সেল প্রসিডস যে নিব এখানে বলছে না, এরা কি বলছে? সেল প্রসিডস অর ফেয়ার মার্কেট ভ্যালু। তাহলে আপনি যখন ফেয়ার মার্কেট ভ্যালু বের করবেন তখনই মনে হয় একটা ব্যাপার ঘটবে, আমরা তো অঙ্কে যাই দেখাতে পারবো। ফেয়ার মার্কেট ভ্যালু যখন বলে তখন আমরা কি করে বের করি বলেন তো একটু? স্যার এটা মানে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে যে যেটা আছে ইয়েস ওইভাবে একটা টার্ম মানে বাদ দাও। জি আমরা তো যাই অঙ্কে গেলে আমি বোঝাতে পারবো স্যার, একটু সময় দেন, আগায় একটু, কারণ আমরা তো সময় কম পাই। আচ্ছা যাই হোক, এরপরে প্রশ্নলে আমি আবার উত্তর দিব। এক্সাম্পশন আন্ডার 31 and 32, আপনি কিন্তু অ্যাকাউন্টিং এর সাথে একটু আমরা অমিল করে ফেলছি, কারণ এই টার্মগুলো নিয়ে এসছে আমার ইনকাম ট্যাক্স অথরিটি, সে আরো কিছু বাদ দেওয়ার সুযোগ দিচ্ছে। কেন দিচ্ছে? সে বলতে পারে যে আমার এই ধরনের ক্যাপিটাল প্রফিট বা লস থেকে আপনি কিছুটা এক্সাম্পশন পাবেন, ওটা 31-32 ধারায় বলা আছে। এরপর অঙ্ক আমরা যাবো একটু পরে, স্যার একটু সময় দেন। এই ডিফারেন্সটাকে আমরা তখন বলবো ক্যাপিটাল গেইন। অ্যাকাউন্টিং এর সরাসরি সেল প্রসিডস এবং আমাদের যে বুক ভ্যালু থাকে বা রিটার্ন অন ভ্যালু থাকে, বিয়োগফলটাকে আমরা বলেছি কিন্তু ক্যাপিটাল গেইন, নাকি স্যার? কিন্তু আমরা এখানে কিন্তু এই ধারাবাহিকতায় গিয়ে ক্যাপিটাল গেইন বলবো। ওকে স্যার, অ্যালাউয়েবল ডিডাকশন কি মাত্র 3টাই থাকবে? না, আরো হতে পারে, দেখি আমরা তো সব দেই, এই 3টা মেইন পেয়েছি আমরা। এরপরে যদি হয় অঙ্কের মধ্যে গেলে বা আপনি ওই যে বললাম একটু বইতে ঢুকবেন, বিস্তারিত বই আছে না স্যার? একটু বই খুলবেন, ওই যে আমাদের ইনকাম ট্যাক্স বই বাংলাদেশের। স্যার আমার কাছে নিখিল চন্দ্র স্যারের বইটা অবশ্যই স্যারের বই তো আছে, নিখিল স্যার খুব ভালো মানুষ, ভালো কথা বলেন, হ্যাঁ ওনার বইটাও ভালো, ঠিক আছে। এবং সুবিধা হবে টোটালি ইংলিশ, তারপরে হবে কি আপনি বাংলা একটা বই রাখবেন, কারণ আমাদের কিছু আইনের ভাষাগুলো বাংলায় যেভাবে বলে দেখেন ইংলিশটা ভাবে নাও আসতে পারে। হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে স্যার। ওকে স্যার, একটু পড়ুন তো অঙ্কটা। হ্যাঁ আমার মনে কালার, হ্যাঁ একটু পড়েন, আমাকে শোনাতে হবে না, আপনারা পড়েন একটু। স্যার আপনি পড়েন তাহলে সুবিধা হবে। আমাকে এতক্ষণ পড়াবেন আবার স্যার? আচ্ছা দেখি। মিস্টার জামান পারচেজড an old house in Dhaka in November 2015 for টাকা 1.5 লাখ। কখন কিনেছিল? অনেক আগে না, 15 সালে। ওকে, he has paid 1% as brokerage and subsequently spent টাকা 50,000 for the renovation of the house। 1.5 লাখ টাকা কেনার পরে তাকে আবার 1% ব্রোকারেজ তো বোঝেন আপনারা নাকি? কমিশন।
হ্যাঁ, সোজা বাংলা দালালি বললে একটু শুনতে কষ্ট হয় আর কি, এই আর কি, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। On July 1st, 2019, he entered into an agreement to sell the property to Mr. Karan for a consideration for টাকা 5 lakh and received earnest money, advance money হিসাবে টাকা 10,000. As per the terms, অঙ্কটা দেখে মনে হচ্ছে যে না আমাদের আসলে আমরা যারা বিকম বা বিবিএস পড়ে আসছি এরকম করে একটু এরকম ঘুরানো অঙ্ক কিন্তু পাইনি, এবং দেখবেন সিএমএ তে আমাদের কিছু অঙ্ক এরকমই একটু এদিক ওদিক করে দেয় নাকি স্যার? এই জন্য একটু এদিক ওদিক মাথায় রাখবো আমরা। দেখেন কথাটা কি বলেছে, তার সঙ্গে কথা এন্টার করে একটা ইয়েতে গেছে, এগ্রিমেন্টে গেছে, বাবা 5 লাখ করে বিক্রি করবো, কিন্তু সে অ্যাডভান্স হিসাবে আর্নেস্ট মানি নিয়েছে, আর কত টাকা বলছে তাকে রিসিভ করেছে 10,000 টাকা। 10,000 টাকা। As per the terms of the agreement, the balance payment should be made within 120 days of the agreement, and if not, the earnest money will be forfeited. ও লোকে বলে দিয়েছে ভাই তুমি যদি আমাকে 120 দিনের মধ্যে না নিয়ে নাও সব টাকা পয়সা দিয়ে, যা দিয়েছো আর ফেরত হবে না, তাই না? ফরফিট শব্দটা কি পেয়েছি কোথাও আমরা? জি স্যার, বাজেয়াপ্ত করেছি। বাজেয়াপ্ত, আমরা যারা শেয়ারের অঙ্ক করেছি, শেয়ার অঙ্ক করেছি না স্যার? জি স্যার। জি স্যার, করেছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, এ তো ফাইন। একটু মনে রাখবেন শুধু, আর কিছু না। কতদিন মনে রাখবেন বলেন তো? কতদিন? সারা জীবন স্যার। না, অন্তত পাস করা পর্যন্ত, তারপরে সেটা পরে। এরপরে তো বই দেখে দেখে শিখবো আমরা, পাস করতে গেলে তো মুখস্থ লেখা লাগে, বোঝেন না? ওকে, থ্যাংক ইউ। As Mr. Karan could not make the payment within the stipulated time, the amount of টাকা 10,000 was forfeited by Mr. Jaman. কিন্তু ঘটনাচক্রে ওই ভদ্রলোক এইটা আসলে টাইমলি পেমেন্ট দিতে পারে নাই, ফলে এটা ফরফিটেড হয়ে গেল। Subsequently, Mr. Jaman sold the house to Mr. Tarek for টাকা 5.5 লাখ। গল্পটা খেয়াল করেছেন? তার সাথে কন্ট্রাক্ট ছিল 5 লাখ, নিয়ে নিলাম 10,000। কিছুদিন পরে সে টাকা দিতে পারলো না, তার সঙ্গে চুক্তি ফেল। আমি আরেক লোকের কাছে কন্ট্যাক্ট করে 5.5 লাখ টাকা বিক্রি করলাম। He paid 2% brokerage on sale of the house. The fair market value of the house in the date of sale was 5,20,000. যেদিনে আমি বিক্রি করেছি ওটা ফেয়ার মার্কেট ভ্যালু ছিল বাজারে 5,20,000। Calculate the taxable capital gains for the income year 2019-20. কারো কি একটু কোনো সেট থেকে শব্দ আসছে স্যারেরা, নাকি আমার এখানে শব্দ হচ্ছে? ওকে, আমার এখানে মনে হয়, সরি। তাহলে গল্পটা একটু দেখেন, একদম অঙ্কটা গল্পের মতো মনে রাখেন, এবং আপনারা যেন অঙ্ক শিখবেন বা নিজে করবেন, পুরো অঙ্কগুলোকে মাথার মধ্যে নিয়ে নিবেন যে পুরো অঙ্কটা আসলে কি আছে। চোখ বুঝে যদি আমরা ভাবতে পারি, এখানে আমাদের নিজে 15 সালে আমি একটা ঘর বাড়ি কিনেছিলাম, যেটা কন্ট্রাক্ট করেছি এক পার্টির সাথে, বিক্রি করে দিব 5 লাখ টাকায়। কিছুদিন পরে সে ফেল করলো, দেন অ্যানাদার কন্ট্রাক্ট মিস্টার তারকের সাথে 5.5 লাখ টাকায়। ভিতরে কিছু ঘটনা আছে। ওকে স্যার, আমরা একটু খাতা কলম হাতে নেই, নিয়েছি তো? ওকে, আমরা বুঝাই দিব। দেখেন, একটু আমরা দেখেন কিভাবে দেখেছি। আমার মনে আছে ব্যাকগ্রাউন্ড একটু চোখে লাগছে, আমি পরের দিন ঠিক করে দিব, আমি খেয়াল করিনি। ব্যাকগ্রাউন্ড একটু মনে হচ্ছে হ্যাজি হয়ে গেছে। আপনাদের দেখতে একটু সমস্যা হচ্ছে স্যারেরা? না স্যার। ওকে, না স্যার। ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন সেকশন 31 অনুযায়ী ফুল ভ্যালু অফ কনসিডারেশন রিসিভড এগেইনস্ট ক্যাপিটাল অ্যাসেট। খেয়াল করুন তো, আমি তারকের কাছে কত বিক্রি করেছিলাম? ফাইনালি কিন্তু 5.5 লাখ টাকা বিক্রি করেছি নাকি স্যাররা? জি স্যার। আর ওই যে কিছুদিন আগে বিক্রি করার নামে 10,000 টাকা নিয়ে নিছি, খেয়াল করছেন? জি স্যার, ওটাও ইনকাম হয়েছে। এটাও তো ইনকাম আমার। এই জন্য কিন্তু আমরা লিখেছি। দেখেন, আপনিও লিখতে পারেন এখনই আমার সাথে সাথে, একটু লিখুন, খাতা কলম বের করে, হাতে পুরো না লিখুন, সংক্ষেপে লিখুন। ফুল ভ্যালু অফ কনসিডারেশন 5,50,000 বিয়োগ 10,000, 10,60,000। ঠিক আছে, ওকে। ফেয়ার মার্কেট ভ্যালু গিভেন, আমার এখানে কিন্তু দেওয়া আছে ফেয়ার মার্কেট ভ্যালুটা। ফেয়ার মার্কেট ভ্যালুটা দেওয়া আছে। যদি না থাকতো, তখন আমার একটু আগে যে আমার পার্টিসিপেন্ট বললেন, আমাদের তখন ওইভাবে যদি ডেফিসিয়েন্টকে চার্জ করে প্রেজেন্ট মার্কেট ভ্যালুটাকে বের করার চেষ্টা করতাম, দ্যাট ইজ রিটেন ডাউন ভ্যালু। যেটা তো পেয়েছেন তো? এখানে যেহেতু এটা নেই, ধরে নিচ্ছি এটাই হায়ার, এই সরি ফেয়ার মার্কেট ভ্যালু, এটা আমরা নিয়ে নিলাম 5,20,000। এখন আমি বিক্রি করেছি হলো সব মিলে আমার হাতে আসবে 5,60,000 বলছি, বাজারে মূল্য থাকবে 5,20,000। আমার ইনকাম ট্যাক্স অথরিটি বলেছে যে আপনি যেটা বেশি সেইটাকে ইনকাম হিসাবে ধরবেন। ঠিক আছে, 5,60,000 নিলাম। অ্যালাউয়েবল ডিডাকশন ব্রোকারেজ ফি,
আমি 5,50,000 বিক্রি করতে গিয়ে 2% ব্রোকারেজ ফি আমাকে দিতে হচ্ছে 11,000। কস্ট অফ অ্যাকুইজিশন, আমি যখন মেশিনটা কিনেছিলাম, বাড়িটা কিনেছিলাম 1.5 লাখ টাকায়। এখানে একটু কথা আছে, 101% কেন দিলাম বলুন তো স্যারেরা? 1% ব্রোকারেজ। থ্যাংক ইউ। আপনি দুটোই লিখতে পারতেন, কস্ট অফ অ্যাকুইজিশন, এখানে একটা ঘর বানিয়ে আপনি এখানে 1% যোগ করে বাইরে আনতে পারতাম। কিন্তু একটু এখন আমাদের কথা মনে রাখতে হবে যে আমরা যারা এই ফিনান্সিয়াল অ্যাকাউন্টেন্ট হতে চাই, এখনকার কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট হতে চাই, আমরা একটু মূল থিম হলো মিনিমাম পেন্সিল পুশ ম্যাক্সিমাম আউটপুট। আমরা অল্প লিখবো, বেশি বুঝাবে, এরকম একটা থিম নিয়ে কাজ করি। কারণ আমাদের হলে এত লেখার সময় হয় না। আপনি এরকম লিখলেও আমরা যারা খাতা দেখে হয়তো স্যারেরা নিশ্চয়ই সেভাবে বিবেচনা আনবেন। এই জন্য এমন একবারেই 1,50,000 × 101% দিয়ে আমরা ইউজ করেছি। ঠিক আছে স্যারেরা? ওকে। কস্ট অফ ইমপ্রুভমেন্ট, দেখেন ওই অ্যাসেট যখন কিনেছিলাম রিনোভেশন ছিল 50,000, তাহলে আমি মোট মিলে ওর পেছনে আমার খরচ আছে 2,12,500 টাকা। ওকে, তাহলে আমাদের ক্যাপিটাল গেইন থাকবে 3,47,500। আশা করি আপনার হাতে যখন চলে যাবে আপনি আবার এটাকে দেখে নিন। এনি কোশ্চেন ফ্রম ইওর কর্নার? তবে কোশ্চেনটা পরের দিন করবেন, কারণ আজকে একটু দেখবেন, যেহেতু ইনকাম ট্যাক্সের সাথে আমাদের অ্যাকাউন্টিং এর একটু হেরফের থাকে, যেটা আমরা গতদিন মনে হয় বলেছিলাম। নর্মাল অঙ্ক যখন আমরা করি, আমরা উই শুড কনসিডার অ্যাকাউন্টিং প্রফিট, taxable allowable expenses, disallowable expenses, and finally we will depreciation, tax depreciation, accounting depreciation, and finally we will get our income under tax authority. অর্থাৎ আমাকে যখন অঙ্ক করতে হবে, ট্যাক্স অথরিটির কিছু নিয়ম কানুনকে আমাকে মাথায় রাখতে হবে। অ্যাকাউন্টিং আমরা এখানে কিছুটা অফ চিন্তা করব এখন মাঝে মাঝে। হ্যাঁ, ঠিক আছে স্যারেরা? আসুন এবার সেকেন্ড ওয়ান। স্যার। জি স্যার বলুন। স্যার শুনছি, বলেন আপনি স্যার। হ্যাঁ এখানে স্যার মানে 101%। ও আচ্ছা, ঠিক, থ্যাংক ইউ স্যার। 101%টা স্যার বুঝতেছেন একটু বুঝতে এখনই বুঝাই দিব স্যার, আমি তো চলে যাইনি এখনো। দেখেন তো, আপনি যখন বাড়িটা কিনেছিলেন কয় পার্সেন্ট ব্রোকারেজ দিয়েছেন? 1%। 1%। তাহলে আপনি যদি মনে করেন আমি আসলে একটু ভুল করেছি, মানে 1,50,000 সাথে আর 1% যদি এক্সট্রা ইনটু করে এটাতে যোগ করি, দেখেন তো কত হয়, একটু ক্যালকুলেটর ধরুন স্যারেরা। কারণ এ নিজেই তো 100% স্যার, ঠিক আছে না? এর সঙ্গে 1% যোগ হওয়া মানে তো 101%। আমি আবারও বলি, দুইবার দেখাতে পারতাম। একটা হচ্ছে সহজ 1,50,000 যোগ 1% করে 15,000। স্যার এখন কি বোঝাতে পেরেছি সাইফুল সাহেব? ওকে স্যার, অসুবিধা নেই, একটু অঙ্ক, হ্যাঁ আমরা তো অঙ্ক করছি, ভুল ত্রুটি হবে ইনশাল্লাহ, আমার হলে আপনি ধরায় দিবেন। ওকে, নাও this is also an important one. স্যার আমার একটি কোয়েশ্চেন আছে স্যার। কোয়েশ্চেন বলেন স্যার। স্যার এখানে ডেপ্রিসিয়েশনটা আনা হয় না, ডেপ্রিসিয়েশনটা কি মানে হাউস যে বা ল্যান্ড হিসেবে ধরে কি আনা হয় না এই জন্য? না না, এখানে ল্যান্ড না, এখানে হ্যাঁ এটা হতে পারে, কিন্তু এখানে না আমরা যাই, এখানে থিমটা হলো যখনই আমি এই ক্যাশ টাকাটা পেয়ে যাচ্ছি, ইনকাম ট্যাক্স অথরিটি যেটা বলছে যে প্রথমেই তারা পুরোটাই গেইন বলছে না। আমরা এখানে ধরেন, এখানে যদি আমি ফেয়ার মার্কেট ভ্যালুটা আমরা রিটেন ডাউন ভ্যালু দিয়ে বের করতাম, খেয়াল করেন, তাহলে এইটা দুটোর মধ্যে হায়ার নিতে বলছে, তাহলে কনসিডারেশনে চলে আসলো না। ধরেন এটা যদি আমার ফেয়ার মার্কেট ভ্যালুটা রিটেন ডাউন ভ্যালু হয়, ধরুন ইনকাম ট্যাক্স অথরিটি এই আইটেমটা বেশি এনেছে আমাদের সামনে, এখন ফেয়ার মার্কেট ভ্যালু তো অটো হয়ে গেল, দুটোর মধ্যে একটা নেওয়া। বুঝতে পারছি। আচ্ছা, না বুঝলে আমিও নিজে একটু পড়ে দেখবো না, আমার কাছে মনে হচ্ছে আমি কোথাও আপনাকে বোঝাতে পারছি না। ওরা ঠিক আমার মনে হয় অথরিটি এইভাবে দিয়েছে, কেন দিয়েছে এই ব্যাখ্যা তো আমার কাছে নেই। তারপরে আমি একটু স্যার সরি, কালকে একটু নিজে বসবো এটা নিয়ে, যদি কোনো উত্তর পাই আপনাকে বোঝানোর মতো আমি চেষ্টা করবো স্যার। ওকে, কিছু বলতে পারি স্যার? হ্যাঁ শিওর। স্যার এখানে ফেয়ার মার্কেট ভ্যালু বলতে আমরা বুঝাচ্ছি আফটার ডিপ্রিসিয়েটেড। এখন আমরা যদি কোনো অ্যাসেট যদি আমরা সেটাকে মার্কেট ভ্যালুতে বা ফেয়ার মার্কেট ভ্যালু কনসিডার করি, তখন যে মার্কেটের যে প্রাইসটা আছে সেটাকে এটা আফটার ডিপ্রিসিয়েটেড হতে পারে বা হচ্ছে ডিপ্রিসিয়েটেড বা হচ্ছে টোটাল প্রোডাক্টের হতে পারে। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে সাইফুল সাহেব আপনার উত্তর পেয়ে গেলেন। হ্যাঁ, ওকে স্যার, আমাকে আর কষ্ট করে বসতে হলো না। তাহলে ওনার উত্তরটা আমি আমার মতো আমি নিজেকে শুধরায় নিলাম, এইটা আমি ওইভাবে চিন্তা করিনি, উনি বললেন। ধন্যবাদ। আপনি কি কোনো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোনো প্রতিষ্ঠানে আছেন মনে হয় এরকম, যিনি প্র্যাকটিক্যালি কাজ করেন, যিনি পরে উত্তর দিলেন? স্যার
স্যার আমি দ্বিতীয় নোটিশ চাচ্ছি, স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আপনি কিন্তু থাকবেন মাঝে মাঝে, আমি যদি আটকে যাই একটু ছাড়িয়ে দিবেন স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। আসুন, দিস সেকেন্ড ওয়ান অলসো অ্যান ইম্পর্টেন্ট ওয়ান। পড়ুন। যেহেতু আমরা ডেফিনেশনে স্টেটের কথা বলেছি, একটু শেয়ারের কথা বলেছি, শেয়ার অলসো আওয়ার ফিনান্সিয়াল অ্যাসেট নাকি, আর ক্যাপিটাল অ্যাসেট। যদি আমরা বিনিয়োগে যাই কখনো, এটাও আমাদের ক্যাপিটাল অ্যাসেট একটা নাকি। Mr. Bouchard is a regular investor of Dhaka Stock Exchange. In July 2010, he has purchased 5,000 shares of Taka 1,000 par value of IBBL Taka 1100. Brokerage charge on that time 1% on the gross value of the shares traded. Gross value পরে কিন্তু এখানে একটু সমস্যা কি হয়, অনেক সময় আপনার এই 1%টা কার পরে হবে ক্লিয়ার বলে দেয়। অনেক সময় ফেস ভ্যালু পরে হতে পারে, অথবা আপনার সেলস এর পরে হতে পারে। ঠিক আছে, এখানে বলা আছে দেখেন কিসের পরে, গ্রস ভ্যালু, পারের পরে না কিন্তু গ্রস ভ্যালু। ওকে স্যার, গ্রস ভ্যালু আর হচ্ছে ফেস ভ্যালু আমার এগুলো এই টার্মগুলো ক্লিয়ার না স্যার, একটু আচ্ছা, আপনি গ্রস, আচ্ছা এই পার ভ্যালু কি বুঝেন কখনো? পার ভ্যালু জি স্যার, একটা ফেস ভ্যালু। থ্যাংক ইউ। দেখুন কি সুন্দর উত্তর হয়ে গেল। খেয়াল করবেন, নট পিইআর, এটা হচ্ছে পিএআর কিন্তু, খেয়াল করবেন। পার ইন আওয়ার ডিকশনারি, পার মিন্স এক্সাক্ট ভ্যালু, দিস ইজ ফেস ভ্যালু। ঠিক আছে স্যার, তাহলে এটা ফেস ভ্যালু। আর এই যে বিক্রি করে যেটা হাতে আসবে না, এই যে এটা, এই যে এটা হচ্ছে গ্রস। হ্যাঁ, ঠিক আছে। আর হাতে যখন আসবে নেট ভ্যালু, মানে এটা হচ্ছে মূল সেল ভ্যালু। এর থেকে আমরা যখন when we deduct our brokerage expense or brokerage, then it will be our net sell value. এটা আপনি যখন ফিনান্সে করেছেন, আমার মনে হয় কস্ট অফ ডিভেঞ্চার করার সময় আপনার মাথায় ছিল কিনা যে মার্কেট ভ্যালু মাইনাস, এরকম করেছেন কিনা স্যার? একটু জি স্যার। ওকে, থ্যাংক ইউ। ওকে, in March 2014, Islami Bank declared a cash dividend of Taka 100 per share and 1-for-5 stock dividend. Oh my, এবার কি গো, বুঝতে পারবো না কিনা? 5টা শেয়ারের জন্য একটা স্টক দিবে। ও আচ্ছা, তো বুঝে যাবে। 1-for-5 stock dividend. Stock, what does mean stock dividend? 5টা শেয়ারের জন্য একটা শেয়ার দিবে। স্টক যখন বোনাস দেওয়া হয়, মানে শেয়ার যখন বোনাস দেওয়া। ওকে, থ্যাংক ইউ। নরমালি আমরা যারা স্টক হোল্ডার বা শেয়ার হোল্ডার আছি, তারা বিনিয়োগে কেন যাই বলেন তো? আমরা বিনিয়োগে কেন যাই বলুন তো স্যার? প্রফিট এবং একদম বিনিয়োগের কেন যায়, যদি কেউ এক কথায় জিজ্ঞেস করে ক্লিয়ার বলবেন। নো, প্রফিট দিয়ে আমি কি করবো ভাই? প্রফিটটা তো ওখানে তো টু মেক মোর মানি, ডিভিডেন্ড। টু মেক মোর মানি, এক কথা হলো প্রফিট তো আরো পরে চলে গেল। একবারই কথা টাকায় টাকা বানাবো, এই জন্য আমরা বিনিয়োগে যাই। কি বলেন? For that, company normally declares dividend. Normally, there are various forms of dividend like cash, like stock, like any asset. কোম্পানি যে কোনো অ্যাসেটটাকেও ডিভিডেন্ড হিসেবে দিতে পারে। চাইলে কোম্পানি একটা বিল্ডিং আপনাকে দিয়ে দিতে পারে। ঠিক আছে স্যার, দেখবেন বই পড়লে ওখানে 3 ভাবে দেওয়া হতো, নগদ লভ্যাংশ, স্টক লভ্যাংশ, আর হলো অ্যাসেট বা সম্পদ লভ্যাংশ। হ্যাঁ, স্টক লভ্যাংশ কি করা হবে, আপনি স্টক যে কটা কিনবেন সেই হারাহারি কিছু বাড়তি দেওয়া হয় নাকি, শেয়ার দেওয়া হয়। এরা আপনাকে বলেছে যে আপনি একটা শেয়ার পাবেন যদি আপনার কাছে 5টা স্টক থাকে। কি বলেন, তাই না বাংলাটা? 1-for-5 স্টক ডিভিডেন্ড, আপনি প্রত্যেক 5 শেয়ারের জন্য একটা শেয়ার পাবেন। আপনি যদি 20টা শেয়ার হোল্ড করেন, আপনি 4টা বাড়তি শেয়ার পাবেন। দিস ইজ ইয়োর ডিভিডেন্ড। ওকে, আপনারা করেছেন এরকম অঙ্ক আমি জানি, স্টক ডিভিডেন্ড, স্টক স্প্লিট, ও প্রসঙ্গে যাব না এখন। when the market value of such shares টাকা 1,500 ইচ, যে সময় আপনাকে প্রত্যেক 5 শেয়ারে একটা শেয়ার দেওয়া হয়েছে, তখন এক একটা শেয়ারের বাজার মূল্য আছে কত টাকা? 1,500 টাকা। ওকে, ইন ডিসেম্বর 2017। স্যার একটু বলি, যদি আমরা আজানের শব্দ পাই বা আজান দেয়, আমরা কিন্তু আজানের পরেই অফ রাখবো। আমরা আফটার 15 নাকি 12 মিনিট স্যার? 12 মিনিটস নেন, কারণ 15-এ অনেক সময় হয়ে যায় মনে হয়। 12 মিনিটে হবে না নামাজ স্যার আপনাদের? জি স্যার, হবে স্যার। ওকে, ঠিক 12 মিনিটস। আই উইল কাম ব্যাক আফটার 12 মিনিটস। ওকে, কখন? এখনই না কিন্তু, নামাজ আজানটা আমার কানে আসলেই হবে ইনশাআল্লাহ, আপনার ঢাকা থেকে। Mr. Boucher sold 2,000 shares, including all of the shares that he received as bonus share in 2015. 2000 কি বলেছে কথাটা? মিস্টার বাউচার 2000 শেয়ার বিক্রি করে দিয়েছে। খেয়াল করুন, সে কত শেয়ারের মালিক ছিল? 5,000। এরপরে যে 2000 বিক্রি করেছে, যার মধ্যে বোনাস শেয়ার সব বিক্রি করে দিয়েছে, বোনাস একটাও হাতে রাখে নাই। সব মিলে কয় টাকায় বিক্রি করেছে? এক একটা 2000 টাকায় পার শেয়ারে। ওকে,
তার মানে ওই সময় যে শেয়ার পেয়েছিল সেটা বিক্রি করে দিল। অন দ্য ডেট অফ সেল দ্য ব্রোকারেজ চার্জ ওয়াজ 1% অন দ্য গ্রস ভ্যালু অফ শেয়ারস ট্রেডেড। আপনি মনে হয় জানেন এই যে ব্রোকারেজ যে ফিটা, এটা হলো আমার সেই শাকের করাতের মতো, আসতেও কাটে যেতেও কাটে, কি বলেন? জি স্যার, সব তার মানে এই দেখেন আগের অঙ্কটা তাই হয়েছিল, যখন সে নিজে বাড়ি কিনেছিল তখনও কি দিয়েছে? ব্রোকারেজ ফি দিয়েছে। আবার নিজে যখন বাড়ি বিক্রি করেছে তখন কিন্তু ব্রোকারেজ ফি। ইয়েস, এটা যেন হঠাৎ মাথায় ঢোকে স্যার ব্রোকারেজ ফি দুই জায়গায় কেন যাচ্ছে। ওকে, এখন কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ ক্যাপিটাল গেইন ফ্রম দ্য সেল অফ শেয়ারস। একটু যাই স্যারেরা, গল্পটা মনে রাখেন, একটু এইভাবে আমার মতো করে চলে যাই। দেখুন আমরা কিভাবে লেখার চেষ্টা করেছি। সেল প্রসিডস অফ ক্যাপিটাল অ্যাসেট, টোটাল 2000 শেয়ার বিক্রি করেছি আমি। প্রতি শেয়ার কত করে? 2000। তাহলে আমার চলে গেল 40 লাখ টাকা। হলো? এটা সমস্যা নাই তো? কলম খাতা ধরতে পারেন স্যারেরা? খাতা কলম আছে আমাদের সাথে। আছে, নেন। থ্যাংক ইউ। মনে করেন যে বোর্ডে আছে, আপনারা ক্লাস করছেন, এইভাবে ভাবলেই কষ্ট মনে হবে না। মানে দূরে থেকেও আমরা সবাই কিন্তু এখন একসঙ্গে আছি, এই জন্য এই পরিস্থিতিকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। স্যার আরো কাছে থাকলে আরো কাছে যেতে পারতো। না না না, হলো কি, এতে আমি একটু ভালো লাগছে, আপনাদের মতো সুন্দর সুন্দর চেহারাও দেখতে পাচ্ছি। খুলনায় থেকে এত ভালো মানুষের চেহারা আমরা দেখতে পারি না, কারণ আমরা খুলনার লোকজন একটু লবণ এরিয়ায় থাকি, বুঝছেন না? আমাদের চেহারাটা এত সুন্দর হয় না গো। তো যাই হোক, আপনাদের সঙ্গে আমরা আছি, ধন্যবাদ আপনাদেরকেও, আমিও ধন্যবাদ পাবো নিশ্চয়ই আপনাদের কাছ থেকে এই জন্য। এখন আসুন, এখানে ব্যাপার আছে, 2000 শেয়ারের মধ্যে আপনি বলেন তো আমি বোনাস শেয়ার কয়টা পেয়েছি, একজনে বলতে পারবেন? আমরা কয় শেয়ারের মালিক ছিলাম? আমি এখন মিস্টার বাউচার, আমি 5000 শেয়ারের মালিক ছিলাম। 1000। ওকে, তাহলে আমরা বোনাস পেয়েছি কিন্তু 1000। তাহলে মাথায় রাখতে হবে আমি যে 2000, হ্যাঁ ইয়েস থ্যাংক ইউ, 2000 শেয়ারের মধ্যে 1000 শেয়ার বিক্রি করেছি আমার পুরনো কেনা শেয়ার, আর আমার নতুন কেনা শেয়ার যেটা মানে নতুন পাওয়ার শেয়ার সেটা 1000। ঠিক আছে স্যার? এটা কেন? যখন আমি কস্টিং করব তখন আমাকে এটা দেখতে হবে কস্টিংটা, তা নাহলে কিন্তু আমি আটকে যাব। ওকে, আবারও বলি, আপনি যদি বলেন যে স্যার 2000 তো আমার একসঙ্গে 1000 করে কেনা ছিল, এটা বললে আমি মাপ পাবো না, কারণ আমরা এই 2000 শেয়ারের অঙ্কে বলেছে যে আমার এই 2000-এর মধ্যে 1000 আছে হলো আমার বোনাস শেয়ার। 1000 ঠিক না শব্দটা, সম্পূর্ণ বোনাস শেয়ারের মধ্যে আছে। এখন আমরা বোনাস শেয়ার কয়টা পেয়েছি? যেহেতু প্রত্যেক 5টা শেয়ারে একটা বোনাস দিয়েছে, দেন আই উইল গেট 1000 বোনাস শেয়ার। এটা আমরা বের করে দেখিয়েছি কোথাও মনে হয়, ছোট্ট করে কোথাও দেখান, এই দেখেন, এই যে আমি দেখিয়েছি নিচে, টোটাল নাম্বার শেয়ার সোল্ড 2000, নাম্বার অফ বোনাস শেয়ার রিসিভড ইজ 1000, সো নাম্বার অফ শেয়ার সোল্ড ফ্রম অরিজিনাল পারচেজ ইজ 1000। এই লাইনটা মানে ক্লিয়ার হয়েছে এখন দেখেন। তাহলে মাথায় রাখবো যে আমরা 2000-এর মধ্যে 1000 দিব আমার নতুন শেয়ার, আর 1000 বিক্রি করেছি আগের কেনা শেয়ার। ওকে, অ্যালাউয়েবল ডিডাকশন এক্সপেন্ডিচার ইনকার্ড টু ট্রান্সফার শেয়ার। অঙ্কে বলা আছে যে আমার এইটা ট্রান্সফার করতে ব্রোকারেজ চার্জ কত নিয়েছি? 1%। ঠিক আছে, গ্রস ভ্যালুর পরে 40 লাখ টাকার 1%-এ কত হয়? 40,000। কস্ট অফ অ্যাকুইজিশন দেখেন, কস্ট অফ অ্যাকুইজিশন আমি কিনেছিলাম কত? দেখুন 5000 শেয়ার কিনেছিলাম 1100 করে, ব্রোকারেজ দিয়েছিলাম 1%, 55,500। এই 5000-এ তো 4000 এখনো বিক্রি করিনি নাকি স্যারেরা? একটু খেয়াল করতে হবে এখানে। জি স্যার, দুইভাবে করা যেত। এখানে আমি একটু বলে দেই, এই পারচেজ কস্ট এখানে আমি 5000 না ধরে 1000 দিয়ে করলেও কিন্তু হতো। দুইভাবে করা যায়, সরাসরি এইটা করে হারাহারিও বের করা যায়। দেখেন দুটো মিলে 55,55,000, এইটার দেখেন তো 5 ভাগে 4 ভাগ করলে মনে হয় এটা হবে। দেখেন ক্যালকুলেটর করে দেখেন, লালটা একটু চোখে লাগছে, আমারও চোখে লাগছে মনে হয়। এইখানে একটু কারোর কাছে মনে হচ্ছে না স্যার আমি তো এই আনসোল্ড বিয়োগ না করে আমরা জাস্ট একটু অ্যাকাউন্টিং সিস্টেমে করলাম, যা কিনেছিলাম আর যা ঘরে রেখেছি এটাকে এন্ডিং স্টক বলে বাদ দিচ্ছি, এটাও করলে হবে। আবার সরাসরি 1000-এ কস্ট বের করলে হবে। আমি কি স্যার বুঝাতে পেরেছি? আর আমরা তো ক্যালকুলেশনের সময় অ্যাডজাস্টেড প্রাইসটার উপরে ক্যালকুলেট করি না? আচ্ছা আচ্ছা, অ্যাডজাস্টেড মানে স্যার বলেন। মানে আমার পরবর্তীতে আমি যে বোনাস শেয়ার গুলো পেলাম, বোনাস শেয়ার গুলো প্লাস করে আমার টোটাল শেয়ার, ওটাকে হচ্ছে আমার টোটাল কস্ট ডিভাইডেড বাই টোটাল শেয়ার ইজ ইকুয়াল টু আমার। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আবার বোনাস শেয়ার কিনতে কোনো টাকা ব্যয় করতে হয়েছে?
না না, এই বোনাস শেয়ারের এই হিসাব থেকে চলে গেছে। আপনি যে আপনি বিক্রি করা টাকা পেয়ে গেছেন, আপনার ওই শেয়ার তো বোনাসটাকে আপনার তো ক্যাশে কিনতে হয় নাই নাকি স্যার? আমি একটু ভুল না করি, বোনাস না, বোনাস ক্যাশে কিনতে হয়। আমার তো পকেট থেকে কস্ট যায়নি, আমার তো ওই 5,000-ই কস্টই চলে গেছে, ওই 1,000-এর কস্ট এর মধ্যেও আছে। স্যার 5,000 না দিয়ে ডাইরেক্ট 1,000 দিয়ে করে হ্যাঁ, আমি ওইটা বলি। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ স্যার। এইটা একটু আপনি দেখেন, আমি এটুকু পুরো ফেলে দিলাম। দেখেন, আমি সরাসরি শুধু 1,000-এর কস্ট দিলে তাই হবে। 1,000-এ দেখেন হবে 11 লাখ, এবং তার সঙ্গে আরো 11,000 যোগ করলে এই 11 লাখ 1,000 হবে। দেখেন তো স্যার, এবং এইটা আমি ধরুন করেছি, আপনি ওইটা করে নিয়েন। আমি তো প্রথম দিনই বলেছিলাম, আমি যা করেছি শেখাচ্ছি, আপনি এটাকে একটু আপনি মিনিমাম পেন্সিল বসে যাবেন। স্যার ডাইরেক্ট করলে তো ভুল হবে না? না না না, কোনো ভুল হবে না। আমরা প্রায় শেষ করছি। আই উইল টেক অ্যানাদার 30 সেকেন্ডস। তাহলে এইটা বসিয়ে দিলাম এখানে। এবার এই বিয়োগফলটা আপনার করলে পেয়ে গেলাম ক্যাপিটাল গেইন, ঠিক আছে? এবং অঙ্কে আমাদের বাংলাদেশি নিয়মে বলা হচ্ছে যে শেয়ার বিক্রি থেকে কোনো লাভ হলে আপনি লাভটা ওই বছরের জন্য এক্সাম্পশন ছিল, এই জন্য আমরা পুরো এক্সাম্পশন দিয়েছি। এটা কোন সালের অঙ্ক ছিল দেখেন তো? 18-19-এ স্যাররা। এই জন্য আমরা এক্সাম্পটেড পুরো লিখেছি। যদি দেখি চলতি সালে এটা কমে যায়, আমরা সেটুকু লিখবো। আচ্ছা স্যার, আমরা পরে এসে কথা বলি, আজানের শব্দ আসছে আমাদের কাছে। ওকে স্যার, ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। থাকে অবস্থায় পড়ে। আফটার 12 মিনিটস উই উইল কাম ব্যাক। স্যার 35-এ আসি। আপনার সম্মান 35-এ চলে আসে। ভাই আমাকে কেউ কি আজকে ক্লাস রেকর্ড করতেছেন? হ্যালো ভাইয়া, কেউ কি আজকে ক্লাস রেকর্ড করতেছেন? বিল ফাঁকা করো।
হ্যালো স্যার। Dear participants, Assalamu alaikum. Assalamu alaikum, sir. Wa alaikum assalam. We came back. Okay, sir. Okay, thank you, sir. আমরা কি শুরু করব স্যার? যেখানে ছিলাম আমি আবারও বলি, যেখানে শেষ করেছিলাম যে এই যে 55 লাখ 55 লাখ এটা একবারে আপনি না হিসাব করে এখানে শুধুমাত্র 1000-এর পারচেজ কস্ট দিলেও চলবে স্যার, ঠিক আছে? হ্যাঁ, 1000-এর পারচেজ কস্ট দিলেও আপনি সহজে ভাবেন যে আপনি 1000 শেয়ার তো বোনাস হিসেবে পেয়েছেন, ফলে ওইটা আপনার আসলে পুরোটাই লাভ হিসাবে থাকলো। আপনি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ভাববেন না, এখানে সহজে ভাবেন যে আপনার গেইনটা কোথা কিভাবে আসছে, ঠিক আছে স্যার? ওকে, তাহলে ক্যাপিটাল গেইন আর এক্সাম্পশনে যে ব্যাপারটা আমি লিখেছি যে আন্ডার ইনকাম ইয়ার 2017-18 আমরা ওই সময় বলা ছিল যে আমাদের এখনো মনে বলা আছে ক্যাপিটাল শেয়ার বাজারে বিনিয়োগের ইনকামটাকে আপনি পুরো এক্সাম্পশন পাবেন, ঠিক আছে? যদি এটা চেঞ্জ হয় আমি নতুন আইনটা একবার দেখে আপনাকে পরের দিন বলতে পারি যে এটা হয়তো এক্সাম হবে পুরোটাই এক্সাম ছিল ওই সময়, মানে আমি যে সালের অঙ্কটা এখানে সেট করা 17-18 বা সরি অ্যাসেসমেন্টের 18-19-এ। ঠিক আছে স্যার, এটা আমরা একবার দেখে নেব, ক্লিয়ার হয়ে যাবে যে এক্সাম। হ্যাঁ বলেন। একটা কোশ্চেন ছিল ওই সময় নেটের প্রবলেম ছিল তো। হ্যাঁ হ্যাঁ, 44,000 টা স্যার কোথা থেকে আসছে? এটা 44,000। ও আচ্ছা, এটা 1%। আচ্ছা আচ্ছা, আপনি কিনেছিলেন যে শেয়ারগুলো, কতগুলো শেয়ার কিনেছিলেন? 5,000। তার রয়ে গেছে কত হাজার বলেন তো? 4,000। এই 4,000 হিসাব করেন তো, 1100 করে দাম করলে কত হয়? 44 লাখ। এই সে 44 লাখ। আর 1% কি ছিল? কমিশন। এইটা যোগ করলে যা হয়। আরো সহজ হিসাব ছিল, এই 55,55,000-কে 5,000 দিয়ে ভাগ করেন, 4,000 দিয়ে গুণ করেন, ছোটবেলার ঐকিক নিয়ম, তাও হবে। জি স্যার। ওকে, আর স্যার কোনটা এক্সাম্পটেড হয়েছে স্যার? এক্সাম্পটেড হলো আমি যে ইনকাম করেছি আমরা ট্যাক্স দিব কিনা। ও আচ্ছা। তো আমাদের বিনিয়োগের যে সিস্টেম সেখানে যদি ক্যাপিটাল গেইন থাকে ওই সময়ের জন্য ফর অ্যাসেসমেন্ট ইয়ার 18-19 অল ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন ওয়ার এক্সাম্পটেড। 100% এক্সাম্পটেড ছিল। জি জি জি, এখন এই চলতি 2021 কি ছিল এটা আমি তারপরে দেখা হয়নি, আমি আপনাকে দেখে তাহলে বলবো, যদি ধরে নেন যে এক্সাম্পশনই আছে এখানে। ওকে, চেঞ্জিং হলে চেঞ্জিং ইফেক্টটা হবে। ওকে, চেঞ্জ হলে চেঞ্জ উইল বি ইফেক্টেড। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, আগাই তাহলে একটু। ওকে স্যার। এখানে একটা অন্য স্টাইলের অঙ্ক রাখা আছে একটু, আচ্ছা এটা একটু পরে আসবো কারণ এখানে একটু এটা বোঝাতে গেলে আরেকটা অঙ্ক বুঝিয়ে আসবো, এইটা একটু আগে আসি, পরে আমি ব্যাকে আসবো না আবার স্যার, এটা একটু পড়েন। স্যার আপনি পড়লে একটু কনসেন্ট্রেশনটা ডাবল হয়। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। প্লিজ। তাহলে বোঝা গেল যে আমাকে চুপচাপ থাকতে দিবেন না, এই তো। Ahmed Limited purchased a machine in the year 2015 at Taka 6 lakh and sold the same in November 2019 Taka 6,80,000. এটা একটা ইয়ে মনে হচ্ছে না এইখানে? আচ্ছা আসছি। The written down value is Taka 4 lakh. Written down value 4 lakh. The year end of the company in December, মানে ডিসেম্বরে আমার হয়, বোঝা যাচ্ছে। Calculate the business profit or losses and also capital profit and losses. কি একটু জানি গোলমাল হয়ে গেল আমাদের মধ্যে। আমরা এতক্ষণ বলছি হলো ক্যাপিটাল প্রফিট নিয়ে কথা বলছিলাম, মাঝখানে কে আসলো দেখেন তো? বিজনেস। এটা বিজনেস প্রফিট হয়ে গেল। এইখানটা কনসেপ্টটা বোঝানোর জন্য আসলে অঙ্কটা রেখেছি। এটা অবশ্য আমাদের সীমা টেক্সটে নেই, এটা আমাদের দেশি বইতে আছে, দেশি কাঠামোতে এটা আছে। কারণ এখানে একটা জিনিস লক্ষণীয় দেখেন, আমার কেনা ছিল কত টাকায়? 6 লাখ। বিক্রি করেছি কত? 6,80,000। 6,80,000 টাকা। তাহলে আমরা এই যে একটু আগে যেটা বলছিলাম যে ক্যাপিটাল প্রফিট, আর আমার একটু আগে যে পার্টিসিপেন্ট বলেছিলেন স্যার রিটেন ডাউন ভ্যালু ভেবে নিয়ে যেটা হতো, আমি বলেছিলাম তখন বুঝাবো না একটু পরে। এই যে 6,80,000 এবং 6 লাখ, এই ডিফারেন্সটাকেই আমরা বলছি হলো আমাদের ক্যাপিটাল গেইন অর ক্যাপিটাল প্রফিট। প্রশ্ন হলো দেখুন, এই 6,80,000 থেকে কিন্তু সেই যে জিনিসটা এখন আমরা 6,80,000 বিক্রি করেছি, রিটেন ডাউন ভ্যালু কত আছে? 4 লাখ। এই ডিফারেন্সটা কত? আমি পরে এখানে আসবো, আগে এটা বুঝে। 2,80,000। 2,80,000 টাকা।
এখন ব্যাপারটা এরকম হবে, ওই যে আমি এই যে ডিফারেন্স 80 বলেছি, এইটা যখন ক্যাপিটাল প্রফিট হবে, রেস্ট যে 2 লাখ হবে, সেইটা হচ্ছে আমাদের বিজনেস প্রফিট বা অ্যাকাউন্টিং প্রফিট যেটা বলি আমরা। আমার ভাইয়ের উত্তর মনে এখন পেয়ে আছেন। দেখেন আমরা কিন্তু এখন কথা বলেছি আমাদের এই আইটেমটুক নিয়ে, ক্যাপিটাল প্রফিট নিয়ে, এবং এখন আমরা একটা আইটেম পেলাম যেখানে রিটেন ডাউন ভ্যালু এবং আমাদের এই যে আমাদের বুক ভ্যালু, সরি আমাদের সেলস প্রফিট এবং রিটেন ডাউন ভ্যালু, এইটাকে আমরা বলছি কিন্তু আমাদের টোটাল প্রফিটের মধ্যে পুরোটাকে আমি বলছি না এটা আমার বিজনেস প্রফিট। তাহলে কখন আমার বিজনেস প্রফিট তৈরি হচ্ছে খেয়াল করতে হবে। বিজনেস প্রফিটটা তৈরি হচ্ছে আমাদের হলো ক্যাপিটাল প্রফিট যখন আমার সেল প্রাইসটা আমার কস্টিং পারচেজ প্রাইস থেকে বেশি হয়ে যাবে। খেয়াল করছেন? দেখেন একটু এখান থেকে এই ডিফারেন্সটাকে বলবো আমরা হলো ক্যাপিটাল প্রফিট, এবং টোটাল প্রফিট থেকে ক্যাপিটাল প্রফিটকে সরিয়ে ফেললে যেটা হবে সেইটা হবে আমাদের হলো বিজনেস প্রফিট। এটা আলাদা করার কারণ হলো ক্যাপিটাল প্রফিটের ট্যাক্স হয় এক রেটে এবং বিজনেস প্রফিটের ট্যাক্স হবে এক রেটে। আমি বোঝাতে পেরেছি মনে হয়, এই জন্য আলাদা করার প্রশ্ন আসছে। তাহলে কিন্তু একবারে লাভ ছিল, দেখেন কত 6,80,000 বিয়োগ 4 লাখ, আমরা ডিফারেন্স 2,80,000 লাভ বলে চলে আসতে পারতাম। কিন্তু যখনই আমি সুযোগ পেয়েছি যে ক্যাপিটাল প্রফিট এবং বিজনেস প্রফিটের রেট 2 রকম হবে, তখন আমরা এটাকে অ্যাসাইন করব, একটু আলাদা করে চিন্তা করব। আবারও বল, হ্যাঁ বলেন স্যার। রিটেন ডাউন ভ্যালু মানে কি ডেপ্রিসিয়েশন 2 লাখ টাকা ছিল না? রিটেন ডাউন, ইয়েস, তাহলে তাই ছিল, বোঝা গেল যে 6 লাখ থেকে 2 লাখ বাদ দিয়ে আমরা রিটেন ডাউন ভ্যালুর কনসেপ্ট তাই জানি যে পারচেজ প্রাইস মাইনাস অ্যাকিউমুলেটেড ডেপ্রিসিয়েশন ইজ আওয়ার রিটেন ডাউন ভ্যালু, স্যার, তাই না? আমরা অ্যাকাউন্টিং এ তাই শিখে আসছি। ওকে, তাহলে আপনি ওকে, থ্যাংক ইউ। এই জন্য অঙ্কে দুটো চেয়েছে যে আপনি এক্ষেত্রে দুটো লাভ লসই বের করে দেখান, ক্যালকুলেট বিজনেস প্রফিট এন্ড ক্যাপিটাল প্রফিট এন্ড লস। ওকে, তাহলে শুধু মাথায় রাখবেন আমার যদি এই ধরনের প্রবলেম গুলো তৈরি হয় যেখানে আমরা 3টে ঘটনা পাচ্ছি, খেয়াল করতে হবে। একটা হচ্ছে পারচেজ, এবং এর থেকে আমার যদি বিক্রি মূল্য পারচেজের যখন বেশি হয়ে যাচ্ছে তখন আমার তৈরি হচ্ছে ক্যাপিটাল প্রফিট, আর নর্মাল যে প্রফিট করি তার থেকে আমি ক্যাপিটাল প্রফিটটাকে সরিয়ে ফেললে দেন উই উইল গেট আওয়ার বিজনেস প্রফিট। একটু আসুন নিচের দিকে, পারচেজ প্রাইস। এবার আপনি খাতা কলম নিতে পারেন, তাহলে আপনার জন্য ভালো হয়। সেল প্রাইস লিখলাম, আচ্ছা এটাকে কিন্তু অফ করে রেখেছি আমরা। সেল প্রাইসটা 6,80,000, রিটেন ডাউন ভ্যালু 4 লাখ, ফলে ওভারঅল প্রফিট প্রথমে আমরা ইউজ করেছি। এট ফার্স্ট হেয়ার আই মেনশন টোটাল প্রফিট 2,80,000। ক্যাপিটাল প্রফিট কোথা থেকে আসছে? এই যে ডিফারেন্সটা করলাম নিচে দেখেন বের করা আছে। তাহলে ক্যাপিটাল প্রফিট অলওয়েজ দ্য হায়ার ভ্যালু ওভার আওয়ার পারচেজ প্রাইস। ক্যাপিটাল প্রফিট এখানে ধরা হবে যেটা আমি পারচেজ করব তার থেকে বেশি মূল্যে যখন বিক্রি করব তখন ক্যাপিটাল প্রফিট তৈরি হয়। এবং আপনারা যিনি প্রথমে কথা বলেছিলেন, দেখবেন আমরা অ্যাকাউন্টিং যত অঙ্ক করে আসছি কোনো অঙ্কে কিন্তু আমাদের সেল ভ্যালু পারচেজ থেকে বেশি ছিল না, মনে পড়ে কিনা? কোনো অঙ্কে সেল ভ্যালু আমার মনে পড়ে না, আমি পাইনি আমার জীবনে এখন পর্যন্ত অ্যাকাউন্টিং কোনো বইতে যে সেল ভ্যালুটা এর থেকে বেশি। যখনই বেশি হচ্ছে তখনই বেশিটুকু হচ্ছে আমি আলাদা করে ফেলবো ক্যাপিটাল প্রফিট নাম দিয়ে, এবং যখন আমি রিটার্ন ডাউন ভ্যালুকে কনসিডার করছি তখন এই মোট প্রফিট থেকে যেটুকুন ক্যাপিটাল প্রফিট আছে এইটা অ্যাডজাস্ট করলে হয়ে যাবে আমার বিজনেস প্রফিট। আবার দেখুন 6 লাখ লিখে আটকে রাখলাম, সেল প্রাইস 6,80,000, রিটার্ন ডাউন ভ্যালু 4 লাখ, ডিফারেন্স দিস 2,80,000 উইল বি আওয়ার টোটাল প্রফিট লেস capital profit workings below here the capital profit sell price 6,80,000 less cost at cost capital profit। তাহলে 2,80,000 মধ্যে 80,000 দিব আমি ক্যাপিটাল প্রফিট এবং বাকি 2 লাখ চলে যাবে আমরা বিজনেস প্রফিট। এবং এই প্রসঙ্গে আপনি বলি ইনকাম ট্যাক্স যে বাংলা বইটা আছে সেখানে আপনি যখন এই মূলধনী লাভ চ্যাপ্টারে যাবেন দেখবেন ওখানে এই ধরনের কিছু অঙ্ক করা আছে, আমি ওখান থেকে নিয়েছি কোন একটা বই থেকে। আর আপনার ইনকাম ট্যাক্সের জন্য আরেকটা ভালো বই আছে বাংলায়, ওয়ালিউল্লাহ স্যারের একটা বই আছে, স্যার ঢাকার কোন কলেজের আমাদের প্রফেসর মনে আমি যদি ভুল না করি, ওয়ালিউল্লাহ স্যারের লেখা একটা বই আছে। ইয়েস স্যার, ইয়েস স্যার। আমি আমার অনার্স যখন করেছি তখন মনে হয় আবিদ পাবলিকেশন মনে হয় সম্ভবত ওনার পাবলিকেশনটা। যাই হোক ওনার বইটা ভালো, আমি নিজে আমার স্টুডেন্ট লাইফেও করেছি, এখনো ছেলে মেয়েদের মাঝে মাঝে ওখান থেকে দেখাই আমরা যখন প্রয়োজন। স্যার বইটার নাম কি? ওয়ালিউল্লাহ স্যারেরটা ওই বাংলাদেশের করবিধি বললেই আপনি পাবেন। হ্যাঁ ঠিক আছে। এবং বইটা আবারও বলি হয়তো আমার এই টেক্সটের জন্য বেশি উপকারী হবে না, কিন্তু আপনি পরে যখন R2 তে যাবেন নরমালি ইন ইউর নেক্সট লেভেল ইউ হ্যাভ এ সাবজেক্ট রিলেটিং ট্যাক্স। ঠিক আছে স্যার, বইটা স্যার ইজি টু আন্ডারস্ট্যান্ড। ইজি টু আন্ডারস্ট্যান্ড, ইয়েস, আমার কাছে খুব ভালো লেগেছে এবং উনি মানে একদম পুরো আমাদের ও বাবা স্যার আমাদের মোকাররম স্যারের কি কোনো ট্যাক্স বই ছিল? আবার বলেন স্যার।
মোকাররম স্যারের ট্যাক্স বই ছিল বলে মনে হচ্ছে আমার। মোকাররম স্যারের যদি উনি কি রাজশাহী ইউনিভার্সিটি স্যার? কলেজে না না স্যার, আমাদের সিটি কলেজে তাহলে ওয়ালিউল্লাহ স্যার এবং তাহলে আমার ওই নামে এক নামে থাকতে পারে, কিন্তু আমি স্যারের নামে আমি বইটা আমি বেশি দেখেছি। ওনার হয়তো কো-রাইটার কিনা আমি জানি না, খেয়াল নেই। বইটা ভালো। হ্যাঁ স্যার ওয়ালিউল্লাহ স্যার আমাদের নরমালি ওনার ক্লাসে ওনার বইটাই ফলো করে। তাই না? আচ্ছা আচ্ছা, তো দেখেন একটু, আমার এই মুহূর্তে আমার টেবিলও দেখছি না বইটা এখন, তাহলে বলতে পারতাম। তো আপনি একটু দেখে নিন, তাহলে হয়ে যাবে। ওকে স্যার, নাও উই আর গোয়িং ফরওয়ার্ড। ওকে, এইবার আসেন যেটা আমরা গতদিন একদম সংক্ষেপে বলেছিলাম, হয়তো শেষের দিকে ছিল বলে, এই ফরম্যাটটাকে আপনাকে মাথায় রাখতে হবে। দেখুন, নাও উই আর গোয়িং ফর ক্যালকুলেটিং আওয়ার ট্যাক্সেবল ইনকাম ফ্রম বিজনেস। আমরা যেটা আমাদের মূল আলোচনা বলতে গেলে অনেকটা এখানে। আবারও বলি, এই চ্যাপ্টার থেকে আপনি আশা করবেন না যে আপনার 25 মার্কেরই অঙ্ক থাকবে। হ্যাঁ, হয়তো 10, 12, 15 বা 5 থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু থিওরি পাবেন আপনি আশা করেন। হ্যাঁ, দেখেন তো আমরা কিভাবে সেট করেছি, একটু এইভাবে কাঠামোটা। ট্যাক্স পেয়ার তার নাম দিব, অ্যাসেসমেন্ট ইয়ার, ট্যাক্সেবল ইনকাম ফ্রম বিজনেস আর প্রফেশন, নেট ইনকাম অ্যাজ পার ইনকাম স্টেটমেন্ট, অ্যাড ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স। এটা আমি বলার চেষ্টা করছি মাঝখানে কোনো এক সময়, যে আমরা কি করব, আমাদের নেট ইনকাম, দ্যাট ইজ আওয়ার অ্যাকাউন্টিং ইনকাম, ফ্রম আওয়ার অ্যাকাউন্টিং ইনকাম we will reconcile some items, then we will get our taxable income. আমরা কিছু আয় ঘটনাগুলোকে মিল করে আমরা কি কাজটা করব, আমরা আমাদের হিসাব বিজ্ঞান অনুযায়ী যেটা বলি আমরা, অর্থাৎ হিসাব খাতাপত্র অনুযায়ী যে ইনকাম আসে, অ্যাকাউন্টিং ইনকাম যেটা বলি, সেখান থেকে আমরা চলে যাব ট্যাক্সেবল ইনকাম। দেখেন তো কিভাবে লিখেছি, ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সেস চার্জ টু ইনকাম স্টেটমেন্ট সেকশন 30। এটা কেন লিখেছি, যে আপনি যখনই ট্যাক্স বইতে যাবেন দেখবেন এই 30 সেকশনে ইনঅ্যাডমিসেবল এক্সপেন্সেস এর আইটেম গুলোর নাম বলা আছে। ঠিক আছে, ইনঅ্যাডমিসেবল মানে অনুমোদনযোগ্য, অনুমোদনযোগ্য যে এক্সপেন্স গুলোকে আইটেমটা, হ্যাঁ বুঝিয়ে দিব স্যার, অসুবিধা নেই। একটা হচ্ছে অনুমোদনযোগ্য ব্যয়। আমি গতকালকে বলার চেষ্টা করেছি, আমরা চেষ্টা করি বেশি বেশি করে হিসাব দেখাতে, মানে খরচ দেখাতে। কেন? টু রিডিউস আওয়ার ইনকাম। স্যার ডিসঅ্যালাউয়েবল আর এদিকে সিনোনিম। হ্যাঁ সেম, ইয়েস, ডিসঅ্যালাউয়েবল আর একটা সব সিনোনিম ব্যবহার করে ইনঅ্যাডমিসেবল। ওকে স্যার। জি স্যার। এবং সেকশন 30 তে আপনি যদি এনাফ টাইম না পান, আপনি যখন কোনো অফিসে বসে আছেন কম্পিউটারে, জাস্ট সার্চ দিবেন ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স আন্ডার আইটিও 1984। যখনই আপনি 1980 সাল দিয়ে সার্চ দিবেন, দেখবেন আইটেমগুলো পরপর বলে দিবে যে কোন কোন আইটেমের পরে আপনি ইনঅ্যাডমিসেবল হবেন। যেমন আমি একটা উদাহরণ দিই, ছোট্ট করে বলা আছে যে যদি বলেন যে স্যালারি if properly cutter source is not deducted, একটা আইটেম এরকম আছে, একটা বললাম যে স্যালারি আপনি দিয়েছেন কিন্তু আপনি উৎসে কর কাটেননি, আপনি ওইটাকে অ্যাডমিসেবল আর বলতে পারবেন না। ঠিক আছে, এরকম কিছু আমাদের আইটেম, অনেকগুলো 15-16টা আইটেম পাবেন আপনি। আচ্ছা, অ্যাড ইনকাম নট ইনক্লুডেড ইনকাম স্টেটমেন্ট। কিছু ইনকাম দেখা যাবে বলা থাকবে যেটা আমি আমার অঙ্কে নেই নাই, ইনকাম হয়েছিল কিন্তু আমি আমার ইনকাম স্টেটমেন্টে নেই নাই, তখন ওইটাকে যোগ করে নিতে হবে। সেটা কোথায় পাবেন? সেকশন 28। আচ্ছা, লেস অ্যাডমিসেবল এক্সপেন্স নট চার্জ টু ইনকাম স্টেটমেন্ট। কিছু হয়তো খরচ নেওয়ার কথা ছিল আপনার, আপনি নেন নাই, সেটা আপনি এখানে কি করবেন, আপনি আবার যোগ করে নিবেন। কারণ যোগ করে লেস করবেন, লেস করলে কি হলো, আমার ইনকামটা আবার কমে গেল। আপনাকে কিছু আইটেম অ্যাডমিসেবল করা হচ্ছে, কিছু ইনঅ্যাডমিসেবল করা হচ্ছে। এবং আবারও বলি, যোগ বিয়োগ কিভাবে ভাববেন, প্রভাব ইফেক্ট হিসাবে। যে লোকটা আমার ইনকামকে বাড়িয়ে দিবে সেটা যোগ করব, যে লোকটা আমার ইনকামকে কমিয়ে দিবে সেটা বিয়োগ করবো। এলো থিমটা। যেমন দেখুন, ইনকাম নট ইনক্লুডেড, যেটা আমি ইনক্লুড করি নাই, তাহলে আমার ইনকাম বাড়িয়ে দিবে, যোগ করেছি। নিচের দিকে কি আছে দেখেন তো, নন বিজনেস ইনকাম চার্জ টু ইনকাম স্টেটমেন্ট, যা নেওয়ার কথা ছিল না, আমি নিয়ে ফেলেছিলাম ধরেন, সেক্ষেত্রে সেটা আবার কি করব, বিয়োগ করে দিব। দেন উই উইল গেট আওয়ার ট্যাক্সেবল ইনকাম। এই ফরম্যাটটা একটু মাথায় রাখবেন, মুখস্থ রাখবেন। স্যার নেট ইনকামের বদলে নেট লস হয়। ওকে, থ্যাংক ইউ। তাহলে ওখানে ব্র্যাকেট দিয়ে শুরু করব, আর কোনো সমস্যা নেই। আপনি ওখানে যে কাজটা করবো এখানে ব্র্যাকেট লাগিয়ে দিব, ঠিক আছে, ও অটো প্লাস মাইনাস হয়ে আবার আমাদের রেজাল্ট চলে আসবে। ঠিক আছে স্যার। ওকে স্যার, এখানে একটু আমি অ্যাড করতে চাই। জি শিওর স্যার। যখন স্যার লস হয় তখন টার্নওভার ট্যাক্স হয় বাংলাদেশের 1984 এর যে ইনকাম ট্যাক্স রুলস সেই অনুযায়ী আর কি স্যার। টার্নওভার ট্যাক্স কি এখানে স্যার, নাকি আমরা যখন ইনডিরেক্ট করব ভ্যাট বুঝবো সেখানে যাব স্যার? না না স্যার, বিষয়টা এরকম, যখন লস হয় লসের উপরে তো আমি এভাবে ট্যাক্স ক্যালকুলেশন করতে পারবো না। আচ্ছা আচ্ছা, মিনিমাম কি একটা ট্যাক্স দিতে হবে? আচ্ছা, যিনি বলছেন প্রথমে বলুন, আমরা শিখে নিচ্ছি স্যার। স্যার লস যখন হয়ে যাবে তখন আমার টোটাল যে সেলস হয়েছে সেলস এর উপরে 0.06%
আচ্ছা আচ্ছা একটা অ্যামাউন্ট বের করতে হবে। আচ্ছা তখন সেই অ্যামাউন্টটাই মানে নেট ট্যাক্স হিসেবে ক্যালকুলেশন হবে। আচ্ছা না আমি বলছি সেক্ষেত্রে কি এই অ্যাডজাস্টমেন্ট কি হবে কিনা, এই অ্যাডজাস্টমেন্ট গুলো স্যার? স্যার এখানে যে লস হয়েছে, জি জি, লসের অ্যামাউন্টটা তো আমি ট্যাক্স পে করতে পারবো না এটার উপর দিয়ে। আমি তা বলিনি স্যার, আমরা তো আসলে যখন রিটার্ন দাখিল করি আমরা একটা নেট ইনকাম বা নেট লস দেখাই, তাই তো? জি স্যার। আচ্ছা এখন আমি বলছি যখন ওইটা আপনি দিবেন, ইনকাম ট্যাক্স অথরিটি উইল রিকনসাইল ইওর ইনকাম, ও আপনার ইনকাম তো মেনে নিবে না নাকি? জি জি স্যার, আমি যদি বের করে ফেলি স্যার, ইনকাম ট্যাক্স অথরিটির ছাড়া যদি স্যার আমি যদি বের করে ফেলি, জি জি জি, তখন ওই সেলসটাকে স্যার করে মানে 0.60% বের করে। ও আচ্ছা হ্যাঁ, সেইটা হয়তো হতে পারে, এটা আমার জানা নেই। থ্যাংক ইউ, আমি জেনে নিলাম। আমি আপনার কাছে এই ব্যাপারে পরের দিন কিন্তু শুনবো আপনার কাছে আরেকটু। ঠিক আছে স্যার, আজকে আমরা আগাই, পরের দিন আপনার এই ব্যাপারটা আমি একটু মাথায় নিব, কারণ আমরা আসলে কি সমস্যা, নরমালি উই ওয়ার্ক উইথ আওয়ার একাডেমিক সাইড, আর আপনারা যারা আছেন অনেকে সরাসরি প্র্যাকটিক্যাল নিয়ে কাজ করেন, আপনাদের সুবিধা হয়। ধন্যবাদ, আমার এটা জানা ছিল না স্যার, যে যদি আপনার কথা হলো যদি এখানে সব যোগ বিয়োগ করে দেখলাম মাইনাসে চলে গেল, তাই তো, তখন কিছু একটা দিতে হবে সরকারকে, তো স্যার? ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এটা আমরা কিন্তু একাডেমিক বইতে আমরা এটা আমার মনে হয় না যারা করে আসছি পেয়েছি কিনা, আমি পাই নাই আর কি। থ্যাংক ইউ স্যার। আসেন এবার একটু পড়ুন অঙ্কটা, দেখেন আমরা একটা অঙ্ক রেখেছি, আবারও বলি, ধরে নেন এই অঙ্কটা আপনাদের পরের বইয়ের জন্য ভালো কাজে লাগবে, এখন যা শেখার জন্য আমি একটা অঙ্ক রেখেছি। হিয়ার ইজ এ প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, এইটাই মনে এখন আমরা অন্য নামে ডাকি, ইনকাম স্টেটমেন্ট নাকি স্যার? জি স্যার। এই নামে ডাকা যাবে না? কোথাও বলেছে ডাকা যাবে না, বলেন তো? না স্যার, এখন ডাকা যাবে, থ্যাংক ইউ। কারণ ওখানে এটা পড়াবো আমি পরে এক সময়, আইএএস আমরা পড়বো, আইএফআরএস পড়বো, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে গিয়ে এগুলো বলা আছে স্যার। ঠিক আছে, তো দেখুন তো এখানে কি কি আইটেম গুলো আমরা লিখেছি, সেই হিসাবে এখান থেকে এটা মুখস্থ করার কিছু নাই, জাস্ট সব আইটেম দেওয়া এখানে। তো মজা হলো, আমাকে কিছু জানতে হয় যে এর কোন কোন আইটেম গুলো আমাদের, কিছু আইটেম লেখা, যেমন একটা ভাবুন ডোনেশন, আমি যাচ্ছি না নিয়মে, আগে আমি এমনি বল, নর্মাল চিন্তা করেন, আপনি হলেন একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, আপনি ডোনেশন কেন দিবেন? এটা হতে পারে সোশ্যাল রেসপন্সিবিলিটি অথবা গভর্নমেন্ট একটা যে কোনো একটা ম্যান্ডেটরি আসতে পারে, ঠিক আছে? ইফ নট, তো এই ক্ষেত্রে একটা বার করে দেওয়া আছে, আপনি কত টাকা পর্যন্ত দিতে পারবেন বা কোন কোন জায়গায় দিতে পারবেন, মার্কেটিং। আচ্ছা, থ্যাংক ইউ। তো এই আইটেম গুলো আসলে আমরা, এটাই হলো ভাবার, এইটাই সেকশন 29-30 তে ক্লিয়ার করা আছে যে আপনি ওদেরকে নিবেন। সে পেনাল্টি, দেখেন তো আপনি নিজে ভাবুন তো, পেনাল্টি আপনি কেন দিবেন? আমরা পেনাল্টি কখন দেই বলেন তো? যখন কোনো ভুল করে থাকি আমরা। নো ভুল হয় না, ভায়োলেট এনি ল। আপনি পেনাল্টি ভুল করলে পেনাল্টি হয় না, কি বলেন স্যার? ভায়োলেশন অফ ল, ইয়েস ভায়োলেশন হয় না, ভায়োলেট এনি ল, দেন পেনালাইজড হই আমরা, নাকি স্যার? তো যাই হোক, এই আইটেম গুলোকে নিয়ে আমরা একটু পরে আসছি। এই কথাগুলোই বলেছি যে ইনকাম ট্যাক্স অথরিটি ক্লিয়ার করে দিয়েছে যে আপনি কোন কোন আইটেম গুলোকে আপনি এক্সপেন্স দেখাতে পারবেন বা ইনকাম দেখাতে পারবেন। আচ্ছা দেখুন তো, ডিসকাউন্ট রিসিভড, ভাবুন তো, এটা আমরা তো আয় দেখাচ্ছি, আসলে এটা কি কোনো ক্যাশটা আসে আমার হাতে? ডিসকাউন্ট রিসিভ করা মানে কি ক্যাশ আসা? না স্যার। স্যার জি স্যার, আপনারা যখন ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করেছেন, ডিসকাউন্ট অ্যালাউড কে কি ক্যাশ বলেছেন? আমার মনে হয় না। না স্যার। না, এইখানে কিছু আইটেম আমার ইনকাম ট্যাক্স অথরিটি একদম ক্লারিফাই করে দিয়েছে আমাদের সুবিধার জন্য। ওকে, তো দেখি আমরা কিভাবে এগিয়েছি। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার বলেন। স্যার শেয়ার প্রিমিয়ামটা কি ইনকাম স্টেটমেন্টের আইটেম? শেয়ার প্রিমিয়াম যেটা 2 নাম্বার, ডান থেকে 2 নাম্বার। কেন লিখেছে তা তো বুঝতে পারিনি। হ্যাঁ, এটা হতে পারে কোনো ভুল অ্যাকাউন্টেন্ট এখানে চার্জ করে দিয়েছে, সে শেয়ার প্রিমিয়ামকে আয় দেখিয়েছে, যেহেতু দেখিয়েছে তখন ইনকাম ট্যাক্স অথরিটি কি করবে জানেন? ওকে সরিয়ে ফেলবে। হ্যাঁ, হয়তো ভুল করেছে। স্যার উত্তর পেয়েছেন কিনা? আপনি বলবেন হ্যাঁ এটা আয় দেখে, ওই যে আমরা একটা পয়েন্ট পেয়েছি, যে আয়টা নেওয়ার কথা ছিল না নিয়ে ফেলছি আমরা, তাহলে ডিভিডেন্ড আসুন, ডিভিডেন্ড কি হবে? এটাকে আমরা কি ধরবো? এইটাই হচ্ছে ইনকাম অথরিটি বলে যে এটাকে আপনি বিজনেস লাভ ধরবেন, আপনি কি শেয়ারে, হ্যাঁ আপনি তো কোথাও বিনিয়োগ করেছেন, বিনিয়োগটাকে ইনকাম ট্যাক্স প্রফিট এন্ড লস বিজনেস। জি বলেন। আচ্ছা, আমি বিজনেস ইনকাম থেকে বাদ যাবে এবং আদার্স ডিভিডেন্ডে আবার অ্যাড হবে। ওকে, থ্যাংক ইউ স্যার, এটা আপনার করা আছে বলে আপনি জানেন। তো এটা হলো ব্যাপারটা। দেখেন, আপনি যখন ক্যাশ ফ্লো করেছেন, আপনি নিশ্চয়ই একটা ঘর বের করেছেন, যে ক্যাশ ফ্রম অপারেশন একটা শব্দ ছিল, সেখানে ডিভিডেন্ড ইন্টারেস্টকে সরিয়ে ফেলে পরে আবার জি। তো আসলে আমরা এখানে ওভারঅল করেছি, কিন্তু ইনকাম ট্যাক্স অথরিটি এর থেকে যাচাই বাছাই করে দেখবে যে হোয়াট উইল বি আওয়ার রিয়েল ইনকাম। ঠিক আছে স্যার? ওকে, এই জন্য আমরা আইটেম আছে এদিক ওদিক কিছু দেখি আসছি। এবার আদার কিছু ইয়ে আছে আমাদের,
অ্যাডজাস্টমেন্ট গুলো বলা আছে, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স আর মেড ফর 5 ইয়ার্স, অ্যাডমিসেবল ডেপ্রিসিয়েশন, ইনকাম ট্যাক্স। ওই যে কালকে যেটা ছিল আমাদের, ইনকাম ট্যাক্স অথরিটি বলছে আপনি 30,000 অ্যাডমিসেবল হবেন। একটু ব্যাকে যাই, এখানে কত আছে ডেপ্রিসিয়েশন দেখুন তো, 30,000 টাকা। এটা কত আছে? 50,000 নাকি? দেখেন তো স্যার, আমার এখানে 50,000 না, 50,000 জি স্যার। কিন্তু অঙ্কে বলতেছে কি আপনি ইনকাম ট্যাক্স অথরিটি পারমিট করেছে মাত্র 30,000। ওই যে কালকে আমরা অ্যাড ব্যাক করিয়েছিলাম যে আমরা আগের 50,000 নষ্ট করে দিয়ে এটাকে আমরা হিসাবে নিব। যাই হোক, জেনারেল এক্সপেন্স তার মধ্যে 40,000 চলে গেছে প্রিলিমিনারি এক্সপেন্স। এটাকে জানি কি 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 একটা কস্ট বলে এটাকে স্যার, প্রাইম কস্ট বলে মেবি। প্রাইম কস্ট না, ওই যে ভুয়া খরচ কিছু আছে না, ভুয়া খরচ, হ্যাঁ স্যার, ভুয়া খরচ। ক্যাপিটাল এক্সপেন্ডিচার। হ্যাঁ, ওই যে কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ইয়েস, থ্যাংক। তো এইরকম আইটেম গুলোকে আমাকে আসলে ক্লারিফাই করা আছে, আপনার আমার করতে হবে না। আচ্ছা, দি স্যালারিজ এক্সপেন্স ইনক্লুডস টাকা 35,000 অ্যাজ কন্ট্রিবিউশন টু আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। স্যালারি এক্সপেন্সে কোম্পানি শো করছে 35,000 টাকা দিয়েছে, যে যে আমার প্রভিডেন্ট ফান্ডটা কন্ট্রিবিউটেড মানে ইয়ে না, আনরিকগনাইজড। গতকালকে আমরা বলেছিলাম যে কন্ট্রিবিউশন করা যাবে, সেটা রিকগনাইজ হতে হয়, এটা আনরিকগনাইজড। তার মানে এই যে খরচ দেখিয়ে সে কি করেছে মূলত বলেন তো, সে খরচ দেখিয়ে ইনকামটাকে কমানোর চেষ্টা। এইটা আমাকে মাথায় নিয়ে কাজ করতে হবে, যে আইটেম গুলো কোম্পানি বা ইনকাম ট্যাক্স অথরিটি অ্যালাউ করবে না আমরা তাকে ব্যাক করাই নিব। ঠিক আছে স্যার? ওকে, একটু দেখুন, আমরা একটু আগাই, মনে পারবো এই অঙ্কটা আপনাকে দেখাতে। দেখুন আমরা কিছু কিছু জায়গায় চলে গেছি। এই যে এটা আপনার এখন করতে হবে না, বাসায় কালকে পেয়ে যাবেন, সময় কম আমাদের। এটা আমরা দেখেন, ডোনেশনটা মূলত কিছু না বলে এটা ইনঅ্যাডমিসিবল ধরা হয়, ও নিয়মের মধ্যে আপনি পাবেন। পেনাল্টি সবসময় ইনঅ্যাডমিসিবল। অ্যালাউয়েন্স ফর ব্যাড ডেট, অ্যালাউন্স যাবে না, ব্যাড ডেট যায়, শুধু অ্যালাউন্সটা আসে না। ঠিক আছে, কারণ দুটা জিনিস তো আলাদা জিনিস। ব্যাড, ইজ ইট সেম ব্যাড ডেট এন্ড অ্যালাউন্স ফর ব্যাড ডেট? না স্যার, সেম না। ব্যাড ডেট হলো অলরেডি এক্সপেন্সড, আর অ্যালাউ হলো ফিউচার এক্সপেন্স হচ্ছে না, জানেন? যেখানে অ্যালাউন্স মানে কিন্তু ফিউচার এক্সপেন্স, এস্টিমেশন আপনার কন্ট্রাক্ট সেট একটা প্রভিশন। ওকে, প্রভিশন, দ্যাট ইজ ইট। ইয়েস, দিস ইজ ইওর এস্টিমেশন। ও ইনকাম ট্যাক্স বলছে আপনি এস্টিমেশন করে খরচ বাদ দিতে পারবেন না, এলো সহজ কথা। ইনকাম ট্যাক্স প্রভিশন দেখছেন। ডেপ্রিসিয়েশন ব্র্যাকেটে কি লিখে দিয়েছি? ট্রিটেড টু বি লেটার। কেন? এইটা ছিল আমার অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, যেটা গতকালকের অঙ্কে আমরা কোনো আইটেম না দেখে শুধু আপনাকে এইটা আর এটা দিয়ে বুঝিয়েছিলাম, তাই না? দেখেন তো স্যার, শুধু আপনাকে অ্যাকাউন্টিং ডেফিসিয়েশনকে সরিয়ে ফেলেছিলাম, ট্যাক্স ডেফিসিয়েশনকে অ্যালাউ করে নিয়েছিলাম, ওই জন্য আমরা লিখে দিয়েছি, এটা পরে দেখানো আছে। ডিফার্ড অ্যাডভার্টাইজিং, তার মানে আপনি অ্যাডভার্টাইজিং এর যে বছর এইটা সেটা শুধু দেখাতে পারেন, কিন্তু আপনি তো সব দেখিয়েছেন। অ্যাডভার্টাইজিং ছিল বলা ছিল না 5 বছরের জন্য, তার মানে কি আপনি দেখাবেন মাত্র 1 বছরের, কিন্তু আপনি বাড়তি কত দেখিয়েছেন? 4 বছর। 4 বছরের, এই 4 বছরের হিসাব করে আমি বাদ দিয়ে সরিয়ে ফেলবো। জেনারেল এক্সপেন্স ব্র্যাকেটে কি লিখেছি? প্রিলিমিনারি এক্সপেন্স কখনো আপনি ওখানে শো করতে পারেন না, স্টার্টআপ ওটা ব্যালেন্স শিট আইটেম। থ্যাংক ইউ। স্যালারি এক্সপেন্স এটাও নিয়েছি, কেন নিয়েছি? কতটুকু নিয়েছি? পুরোটা না, কিন্তু যেটুকু আমার প্রভিডেন্ট ফান্ডে আমি নিয়ে গেছি। ঠিক আছে স্যাররা, এইভাবে কিন্তু আমরা আইটেম গুলো দেওয়ার চেষ্টা করেছি। যে স্যার প্রশ্ন করেছিলেন শেয়ার প্রিমিয়াম, দেখেন নিয়ে আসছি স্যার। ওকে, ডিভিডেন্ড নিয়ে আসছি, ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট সিকিউরিটি বের করে নিয়ে আসছি। এই লেস করা মানে কি? আয় থেকে সরিয়ে আনা না স্যার? জি স্যার, জি স্যার। ওকে, এবার আমরা ইনকাম ফ্রম বিজনেস বের করলাম, এরপর আলাদা করে আবার নতুন একটা আইটেম বের করলাম, যেটা স্যার একটু আগে বললেন একজন, যে স্যার আলাদা করে নন বিজনেস ইনকাম বলে, দেখেন আমি সরিয়ে নিয়ে আসছি আবার। ডিভিডেন্ড, ইন্টারেস্ট অন ট্যাক্স ফ্রি গভর্নমেন্ট 60,000, যেহেতু ট্যাক্স ফ্রি বলাই আছে, দ্যাট ইজ উই হ্যাভ নট টু পে এনি ট্যাক্স, যে কারণে 60,000 বিয়োগ করে আমরা যোগ করে বের করেছি। তো স্যাররা আমরা মনে আর আগাতে পারবো না, আমার পরের টুকুন আবার পরে ক্লাসে অ্যাড করাই নিব, এটা একটু কষ্ট হচ্ছে আপনাদের। তো এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আগামী দিন। হ্যাঁ স্যারেরা? ওকে স্যার, তো সবাই যে এই যে কোঅপারেট করলেন, আপনারা কোঅপারেট করলে আমি একটু আগাতেও পারি স্যার। আপনারা সবাই আমার ক্লাস করেছেন, আমি আশা আই হোপ ইউ উইল এনজয় মাই নেক্সট ক্লাস অলসো। থ্যাংক ইউ অল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Thank you, sir.
থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। স্যার কোন বই থেকে এটা করাচ্ছেন কেউ কি বলতে পারেন? আচ্ছা ক্লাসটা আজকে বারবার ডিস্টার্ব করলো, আমি বেশিরভাগটাই শুনতে পারি নাই। হ্যালো, কেউ কি বলতে পারেন এখানে ট্যাক্সে কত আমাদের মার্ক থাকবে? জি ভাইয়া, আমি আজকে জয়েন করলাম। আজকে ক্লাসটা ডিস্টার্ব হচ্ছিল অনেক, কেউ বুঝতে পারি নাই। আচ্ছা, সে সিলেবাসটা রাতে কি আপনার আসলে কোনো ওয়েটিংটা disturbance ছিল? দরকার নাকি ছিল আমার আমার network এর আসলে problem কোনটাতে কতটুকু। আমিও কম বুঝছি, হাফ হাফ বুঝতে পারছি, এখন বুঝছি একেবারে। হ্যাঁ, এখন ক্লিয়ার। আমি বেশ কয়েকবারই হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছি। ক্লাস কি কন্টিনিউ ছিল? হ্যাঁ, ক্লাস ছিল, বাট একটু আগে স্যার লেফট করছে আর কি, চলে গেছে। এখন ক্লাস শেষ আজকের মতো। আচ্ছা, 7টায় মেবি আরেকটা ক্লাস হওয়ার কথা। এখন আমি আসলে প্রথম ক্লাসটা মিস